আসসালামু আলাইকুম সকলকে। মুহিত হাসান, ইসমাত জাহান নামটা লিখছিস কেমনে তুই? ইস, তারপর মাত, তারপর জা, তারপর হান, ঠিক আছে। সঞ্জিদা আক্তার, আসসালামু আলাইকুম। মোহাম্মদ, এই যে ইসমাত জাহান মেয়েটা ভালো, ওর ফ্রেন্ডদেরকে ট্যাগ করতেছে। তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে হবে, কারণ কি হয়, আমার এখনো মনে আছে আমি যখন 2021 সালে 5G ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসগুলো সকাল 7টায় হইতো, বুঝছো, 6টা, 6:30, 7টা। তো ফ্রেন্ডরা একজন একজনের কল দিয়ে ঘুম থেকে উঠাইতো যে দোস্ত আমার ঘুম থেকে উঠাইস ক্লাসের আগে, আমি যেন ক্লাস করতে পারি। সো এই বিষয়গুলো হচ্ছে যে একটা ইন্টারেস্টিং বিষয়, বুঝছো। সো তোমরা ফ্রেন্ডরা মিলে মিলে পড়ালেখা করবা, কারণ পড়ালেখা না একটা বোরিং বিষয়, পড়ালেখা করতে ভাল লাগে না। তো তোমার যদি একটা ফেলো কম্পিটিটর থাকে যার সাথে তুমি পড়ালেখার বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা করতে পারবা, তাহলে তখন হয় কি পড়ালেখাটা ভালো হয় বা পড়ালেখা করতে ভাল লাগে বেশি। সো এই হয়েছে বিষয়। বাঁধন সাহা, কি অবস্থা রে বাঁধন? বাঁধন ভালো ছেলে। সৈয়দ মোহাম্মদ ফাহমিদ, এও আমাকে আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম বলছে বস আই এম হেয়ার, সবাই মশাই নিয়ে বসেন, না হয় ম্যালেরিয়া আক্রমণ করতে পারে। ম্যালেরিয়া আক্রমণের জন্য বাঁচার জন্য কিন্তু নর্মাল মশাই দিয়ে হবে না, ম্যালেরিয়া আক্রমণ থেকে বাঁচার উপায় হচ্ছে কীটনাশকযুক্ত মশারি। ফ্রেন্ডরা লাইভ ক্লাস করে না, ওরা দুষ্ট না। আজকে তো অন্ধকার কেন? সেটাই, আজকে কেন জানি একটু লাইট অফ ছিল, লাইট অফ ছিল তো এই জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে। এখন ঠিক আছে। আমার নাম দেখা যায় না, মাকসুরা, যেই নাম লিখছিস মোমবাতির মতো ইয়া দিয়ে রাখছিস নামের মধ্যে। পলাশ সরকার বলছে ফ্রেন্ড নাই, এটা ভালো দিক, ফ্রেন্ড না থাকা আবার একদিকে ভালো। বাদন শাহ আসছে, আমাকে তেল দিচ্ছে, বলতেছে সাদাব ভাইয়া সেরা। আচ্ছা, তোমাদের জন্য আরো একটা সুখবর আছে, সেটা হচ্ছে বায়োলজির পাশাপাশি আমরা তো ম্যাথের জন্য একটা এমসিকিউ প্রজেক্ট তোমাদেরকে অলরেডি লঞ্চ করে দিছি। কালকে থেকে কিন্তু ম্যাথ এমসিকিউ প্রজেক্টে ক্লাস শুরু হবে, যে 20টা ক্লাসে তোমাকে এইচএসসির যত ম্যাথ এমসিকিউ আছে সব কিছু গুছায় দেওয়া হবে। যদি ম্যাথ এমসিকিউ কোর্সটায় তোমাদের রিসপন্স আপ টু দ্য মার্ক হয়, যে না তোমরা ম্যাথ এমসিকিউ প্রজেক্টটা নিয়ে রিসপন্স আছে, তাইলে আমরা ম্যাথের পরে তোমাদের কেমিস্ট্রি একটা ফুল কোর্স লঞ্চ করব এইচএসসি 24-এর জন্য। 24 দিনে প্ল্যান হয়েছে, 24 দিনে কেমিস্ট্রি একদম A to Z শেষ করে দেওয়া হবে। যে কেমিস্ট্রিতে একদম 180+ মার্ক পাওয়ার মতো তোমাকে কেমিস্ট্রির প্রিপারেশন নেওয়া হবে। সো এটা ডিপেন্ড করবে যে ম্যাথের প্রজেক্টটায় তোমাদের রেসপন্স কেমন, কারণ এই ফ্রি প্রজেক্টগুলা টিচারদের কনভিন্স করা, পুরা জিনিসটাকে অ্যারেঞ্জ করা, সবগুলো একটু ঝামেলাপূর্ণ ব্যাপার। তো সো হচ্ছে তোমাদের রেসপন্সের উপর আমরা হচ্ছে নির্ভর করে কেমিস্ট্রি প্রজেক্টটা নামাবো কিনা সেটা নিয়ে ডিসিশন নিব, ঠিক আছে। ম্যাথ ক্লাসের ডিউরেশন কেমন হবে? ডিউরেশন সব ক্লাসেরই 2 থেকে যতক্ষণ 2 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম তো বেশি যায় না। তো বেসিক্যালি বিষয় হচ্ছে, ধরো এমন কোনো ক্লাস হতে পারে যেটা 2 ঘন্টায় শেষ, আবার এমন ক্লাস হতে পারে যেটা 3-4 ঘন্টাও লাগতে পারে। সো ক্লাস তো চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে। সো আমরা চেষ্টা করি অ্যাজ শর্ট অ্যাজ পড়ানোর। যেমন আজকে ধরো ব্যাকটেরিয়ার ম্যালেরিয়া পড়াইতে হবে, আর আমি যত শর্টই পড়াই ব্যাকটেরিয়া ম্যালেরিয়া, আমার তো টাইম লাগবে, কারণ ব্যাকটেরিয়া অনেক কনসেপ্ট আছে, অনেক ইনফরমেশন আছে। ম্যালেরিয়া তো পুরা তো কনসেপচুয়াল ম্যালেরিয়াতে অনেক কনসেপ্ট আছে, অনেক কিছু আছে। তো বেসিক বিষয় হচ্ছে আমি জাস্ট তোমার দাগায় দাগায় পড়াই দিই বই, তাইলে তো ক্লাস শেষ 1 ঘন্টায়। কিন্তু আমি যদি তোমাকে একদম ধরে ধরে পড়াইতে চাই, যে আমি সব লিখে লিখে তোমাকে পড়াইতে চাই, তাইলে তো ক্লাস ডিউরেশন, ক্লাস টাইম বাড়বেই, তাই না?
সো ইটস ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি। তুমি যদি একদম শর্ট ডিউরেশনের ক্লাস চাও, ওইগুলো হবে 144 পিক্সেলের ক্লাস। অনেক মানুষ আছে কিন্তু একদম ফালতু ক্লাস নেয়, যে ক্লাসের মধ্যে কিছু পড়াই না, ছোট ছোট ক্লাস নিয়ে ভাবনায় যে আরে আমি ছোট ক্লাস নিচ্ছি। ভাই ছোট বড় ক্লাস বিষয় না, বিষয় হচ্ছে যে ক্লাসই নিবা সেই ক্লাসে যেন একটা হচ্ছে ইনপুট থাকে। যেমন আমাদের অ্যাডমিশন ব্যাচগুলোতে আমাদের ক্লাসগুলো আমরা একটু শর্ট করি, বাট ওইগুলোতে দেখা যায় আমরা কিছু টুলস ইউজ করি। যেমন আমাদের বই, আমাদের 5G আলফা কোর্সে যারা ভর্তি তারা হচ্ছে বইগুলা কিনে, আমাদের এই বছর থেকে বই আসছে, সেই বই থেকে যখন আমি পড়াবো, এই বইয়ের মধ্যে সব পুরো বইটা কনসাইজ করে বোটানি দেওয়া আছে। তো তখন দেখা যায় আমার ক্লাস লেকচার কিন্তু ছোট হবে। সো প্লাস অ্যাডমিশনের জন্য তো শুধু এমসিকিউ লাগে, একাডেমিকের জন্য তো তোমাকে আমার থিওরিও পড়াইতে হইতেছে, তোমাকে আমার হচ্ছে যে লাইটিক চক্র ভালোভাবে ডিটেলসে বোঝানো লাগতেছে। অ্যাডমিশন টাইমে কিন্তু লাইটিক চক্র না বুঝাইলেও হয়, লাইটিক চক্রে জাস্ট 5টা ধাপ থাকে, এই ধাপে এই হয়, এতটুকু বললেই হয়ে যায়। সো তুমি যদি চাও যে না তুমি প্রপার নলেজ নিয়ে যেতে চাও, মানে আমার কাছে যেটা মনে হয় যে তুমি বায়োলজির ক্ষেত্রে যে তুমি ক্লাসে সময় যদি ইনভেস্ট করো, আমার ক্লাসে, অন্য কারো ক্লাসের কথা বলতেছি না, বা আমি জানিও না অন্য কে কীভাবে কী করে, আমার ক্লাসে ক্লাস করায় যদি তুমি টাইম ইনভেস্ট করো, এরপর তোমার বাসায় নিজে পড়ায় টাইম ইনভেস্টমেন্টটা কম লাগবে। ওকে চলো, অন্ধকার অন্ধকার লাগতেছে। আচ্ছা দেখি একটু আলো বাড়াই চারপাশে। আমার এই রুমটা আমি হজ থেকে আসার পর রিডেকোরেট করবো। এই রুমটা আসলে আমার বাসার রুম, তো এটা আমি স্টুডিও হিসাবে বানাইনি, আমি বানাইছি এটা হচ্ছে যে নিজের মতো বানাইছিলাম। তো এটা সেই 2021-এ বানানো। পরে দেখলাম যে না, এখন তো সব অনলাইনে পড়াই, স্টুডিও সেভাবে স্টুডিও সেট আপ লাগবে। তো পরে হচ্ছে যে স্টুডিও সেট আপ করলাম। আমরা হচ্ছে আবার একটা অফিস নিয়ে কাজ করতেছি, আমাদের হচ্ছে কিছুদিন পর একটা ফুল ফ্লেজ অফিস আসবে, যেন তোমরা আসলে মানে যারা ঢাকা থাকো দেখা করতে চাইলে আসতে পারো, আমাদের সাথে হচ্ছে যে দেখা সাক্ষাৎ করতে পারো। আচ্ছা যাক, গল্প স্বল্প হইলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। ও মাই গড, যাদের ঘুমাই ছিল ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। চলো দেখো, যেটা হচ্ছে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে, আমরা ভাইরাস শেষ করছিলাম। ভাইরাস 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 ভাইরাসের মধ্যে আমরা তোমাদের একটা কথা বলছিলাম যে কিছু ভাইরাস আছে কার্সিনোজেনিক ভাইরাস, যারা ক্যান্সার সৃষ্টি করে। সো যেমন হচ্ছে আমাদের 1 নম্বরে হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। 1 নম্বরে কি হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে লিভার ক্যান্সার করে। আরেকটা জিনিস এখানে লিখে রাখো যে হ্যাপাটাইটিস সি ভাইরাস, বইয়ের মধ্যেই আছে হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস। হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস, এই দুজন জিনিস কি আমাদের, এই দুজন জিনিস হচ্ছে যে আমাদের লিভার ক্যান্সার করে। 2 নম্বরে হচ্ছে যে খেয়াল করে দেখো, আমাদের আরেকটা আছে যে এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস নাম শুনে আসছে আমরা, হারপিস সিমপ্লেক্স। এই হারপিস সিমপ্লেক্স দিয়ে হয় ক্যাপুসি সার্কোমা। ক্যাপুসি সার্কোমাটা হচ্ছে একটা স্কিন ক্যান্সার। ক্যাপুসি সার্কোমাটা কি একটা, ক্যাপুসি সার্কোমাটা হচ্ছে একটা স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার বা ত্বকের ক্যান্সার। স্কিন ক্যান্সার বা এটাকে কি বলি আমরা, ত্বক ক্যান্সার। স্কিন ক্যান্সার বা এটাকে কি বলি আমরা, এটাকে বলি ত্বক ক্যান্সার। এই যে হারপিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপুসি সার্কোমা হয় বা স্কিন ক্যান্সার হয়, এটা কিন্তু সবার হবে না। এই রোগটা শুধুমাত্র এইডস রোগীদের হয়, কারণ এইডস রোগীদের হচ্ছে যেহেতু পুরো বডি ইমিউনিটি নষ্ট, এইডস রোগীদের হচ্ছে এমন এমন জীবাণু দিয়ে রোগ হয় যেটা দিয়ে কোনো মানুষের হয় না। তাহলে হচ্ছে যে এটা কাদের হয়, যে এইডস রোগীদের হয়। এইডস রোগীদের, এইডস রোগীদের হচ্ছে যে আমাদের এই ক্যাপুসি সার্কোমা হয়। তারপর হচ্ছে আমাদের প্যাপিলোমা বা ওয়ার্ড ভাইরাস। প্যাপিলোমা বা ওয়ার্ড ভাইরাসের কথা বলেছে, এটাকে যদি আমি হচ্ছে যে বাংলায় পুরো নামটা লিখে দিই, এটার নামটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা, প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে আমাদের অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। অ্যানো মানে কি, অ্যানো মানে হচ্ছে আমাদের যে অ্যানাস আছে, অ্যানাস, ঠিক আছে, অ্যানাস। অ্যানাস মানে কি, অ্যানাস মানে হচ্ছে আমাদের পায়ু, আর জেনিটাল মানে জরায়ু। সো এটা অ্যানোজেনিটাল ক্যান্সার বলতে বেসিক্যালি জরায়ু মুখের ক্যান্সার বোঝায়। অ্যানোজেনিটাল ক্যান্সার বলতে কি বোঝায়, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার মানে কি, অ্যানোজেনিটাল ক্যান্সার মানে হচ্ছে আমাদের জরায়ু মুখের ক্যান্সার, ঠিক আছে। তাহলে এটা কি হয়, প্যাপিলোমা ভাইরাস দিয়ে বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে বলতে পারি।
এরপর হচ্ছে এপস্টেন বার ভাইরাস। এপস্টেন বার ভাইরাস দিয়ে লিম্ফোমা হয়। লিম্ফোমা জিনিসটা হচ্ছে লিম্ফ নোডের ক্যান্সার। লিম্ফোমা কথাটার অর্থ হচ্ছে লিম্ফ নোডের ক্যান্সার। লিম্ফোমা ইজ ইকুয়াল টু কি আমাদের লিম্ফ নোড যে আমাদের রয়েছে, আমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারে পড়ে আসছি, সেই লিম্ফ নোড যে আছে, সেই লিম্ফ নোডের যে ক্যান্সার আছে, সেই লিম্ফ নোডের ক্যান্সারকে আমরা কি বলি? লিম্ফ নোডের ক্যান্সারকে বলি আমরা লিম্ফোমা। লিম্ফ নোডের ক্যান্সারকে আমরা কি বলি? লিম্ফোমা। লিম্ফ নোডের ক্যান্সারকে আমরা কি বলি? লিম্ফ নোডের ক্যান্সারকে বলি হচ্ছে আমরা লিম্ফোমা। লিম্ফোমা বলি। লিম্ফ নোডের ক্যান্সারকে কি বলি? লিম্ফ নোডের ক্যান্সারকে বলি হচ্ছে আমরা লিম্ফোমা। লিম্ফ নোডের ক্যান্সারকে কি বলি? লিম্ফ নোডের ক্যান্সারকে বলি লিম্ফোমা। তারপর আসা যাক হচ্ছে আমাদের হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এটা ভাইরাসের নামই হচ্ছে টি সেল। আমরা পড়ে আসছি না যে আমাদের যে লিউকোসাইট আছে, লিউকোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আমাদের দুই ধরনের লিম্ফোসাইট আছে, বি এন্ড টি লিম্ফোসাইট। এই যে বি এন্ড টি লিম্ফোসাইট যে আমাদের রয়েছে, এর মধ্যে টি লিম্ফোসাইট বা টি সেল লিম্ফোসাইট, এই যে আমাদের আছে, এই টি সেলটার গ্রোথ যখন অনেক বেশি হবে রক্তের মধ্যে, যখন আমাদের লিউকেমিয়া মানে বলছিলাম ব্লাড ক্যান্সার, এখন ওই ব্লাড ক্যান্সারে লিউকেমিয়াতে পুরো ডাব্লিউবিসির সংখ্যা বাড়ছে। ডাব্লিউবিসির মধ্যে কার সংখ্যা বেড়ে গেছে? টি লিম্ফোসাইটের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে, এবং টি লিম্ফোসাইটের কারণেই হচ্ছে আমাদের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটা দিয়ে হয় হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া। সো 5টা আমাদের কার্সিনোজেনিক ভাইরাস আছে, যেই কার্সিনোজেনিক ভাইরাসগুলো দিয়ে ক্যান্সার হয়। হেপাটাইটিস বি সি দিয়ে লিভার ক্যান্সার হয়, এপস্টেন বার ভাইরাস দিয়ে লিম্ফোমা, লিম্ফ নোডের ক্যান্সার, ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। এটা বলতে বুঝে আমাদের নাসা গলবিল যে অঞ্চল আছে, তোমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের মধ্যে কিন্তু 3টা গলবিল দেখাইছিলাম, নাসা গলবিল, মুখ গলবিল, শ্বাস গলবিল। সেখানে নাসা গলবিল যে জায়গাটা, নাসা গহ্বরের ঠিক পেছনে এই দিকের জায়গাটা থাকে, সেই জায়গাটায় আমাদের হচ্ছে ক্যান্সার হলে সেটাকে ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বলে। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস দিয়ে টি সেল লিউকেমিয়া হয়, প্যাপিলোমা বা ওয়ার্ড ভাইরাস দিয়ে অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপোসিসার্কোমা হয়। ঠিক আছে, এখন আসো যে আমরা ঢুকে যাই আমাদের হচ্ছে ফেভারিট ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়া কথাটা আমাদের গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক ব্যাকটেরিয়ন কথাটার অর্থ হচ্ছে লিটল রড। আচ্ছা, আজকে আমার রুমটা তো ডার্কি হয়ে আছে কেন আমি বুঝতেছি না। হোয়াই দিস ইজ এ ডার্ক রুম? লাইটটাই তো সব ছাড়া আছে। আজকে এক্সাম হওয়ার কথা ছিল না বাবুরে, রুটিন দিয়া তো কইয়া দিচ্ছি আজকে এক্সাম হবে না। আজকে আমরা ক্লাস নিব, এক্সাম সামনের সপ্তাহে হবে। আমরা একটু ক্লাস নিয়ে আগায় রাখি, কারণ আমার লাস্টের দিকে ব্যস্ততা থাকতে পারে, তো তখন ক্লাস নিতে পারবো না হয়তো। সেই জন্য এখন একটু ফ্রি আছি, ক্লাস নিয়ে ক্লাস শেষ করে দিই তোমাদেরকে, তাইলে তোমরাও রিল্যাক্স, আমরাও রিল্যাক্স। ওকে, তো দেখো ব্যাকটেরিয়া শব্দটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক ব্যাকটেরিয়ন কথাটার অর্থ হচ্ছে লিটল রড। গ্রিক ব্যাকটেরিয়ন শব্দটার অর্থ কি? লিটল রড। দাও একটু বইটা খুললা নেই। আমাদের গ্রিক ব্যাকটেরিয়ন কথাটার অর্থ কি? ব্যাকটেরিয়ন কথাটার অর্থ হচ্ছে আমাদের লিটল রড। ব্যাকটেরিয়া কথাটা গ্রিক ব্যাকটেরিয়ন শব্দ থেকে আসছে, এর অর্থ হচ্ছে লিটল রড। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুক হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, তাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজির জনক বলা হয়। লুই পাস্তুর ব্যাকটেরিয়া নিয়ে ব্যাপক গবেষণা করেন এবং ব্যাকটেরিয়া তত্ত্বকে হচ্ছে যে জার্ম থিওরি অফ ডিজিজ, এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে লুই পাস্তুর। ওকে, আসো একটু হেল্প করবেন। ইংলিশ ইদানিং খুব ঘুম বাড়তেছে। আচ্ছা, ওই যে ঘুম বাড়লে বলছি না যে নিজেকে নিজে মাইর দিবা, পানির মধ্যে চুবাই রাখবা, তারপর হচ্ছে যে নিজেরে শাস্তি দিবা। ঘুম বাড়ার তো কোনো কারণই নেই। দেখো মানে এটা একটা হচ্ছে ওই যে বলছি না মনের শয়তানি, যে হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, তোমার লাস্টে আসে আর কয়দিন, কয়দিন তোমার ঘুম বাড়তেছে, মানে এটা তোমার মনের শয়তানি। শয়তানটা পিটায় দূর করতে হবে নিজের মনের শয়তানকে, ঘুম বাড়া যাবে না। মানে তোমার সময় নেই, আসে আর এইচএসসির 55 দিন, এই সময় যদি তোমার ঘুম বাড়ে তাহলে তো এটা বিপদ, তাই না? আচ্ছা আসো ব্যাকটেরিয়া, চলো আমরা পড়ালেখা শুরু করি। তো আমাদের হচ্ছে গ্রিক ব্যাকটেরিয়ন শব্দটার অর্থ কি? গ্রিক ব্যাকটেরিয়ন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লিটল রড। গ্রিক ব্যাকটেরিয়ন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লিটল রড। গ্রিক ব্যাকটেরিয়ন শব্দটার অর্থ কি? গ্রিক ব্যাকটেরিয়ন শব্দটার অর্থ হচ্ছে লিটল রড। বিজ্ঞানী 3জন বিজ্ঞানী হচ্ছে যে আমাদের এই ব্যাকটেরিয়া আবিষ্কারের সাথে জড়িত। ব্যাকটেরিয়ার নামকরণ করে কে? বিজ্ঞানী অ্যারেনবার্গ। এই নামগুলো মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার নামকরণ কে করেন? ব্যাকটেরিয়ার নামকরণ করে হচ্ছে যে বিজ্ঞানী অ্যারেনবার্গ। কে করে? বিজ্ঞানী অ্যারেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করে।
বার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করেন। আমাদের হচ্ছে ব্যাকটেরিওলজি ও প্রোটোজুলজির আবিষ্কারক বলা হয় হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুককে। ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজির আবিষ্কারক, ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজির আবিষ্কারক আমাদের হচ্ছে কে আবিষ্কারককে ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী। তার নাম কি? তার নাম হচ্ছে লুই। তার নাম হচ্ছে আমাদের যে কোষ আবিষ্কার করছে হচ্ছে রবার্ট হুক। আর তার ছোট ভাই লিওনেনহুক কি করছে? প্রকৃত কোষ দেখতে পাইছে। তো আমাদের ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুক। অ্যান্টনি ভন লিওনেনহুক কি আবিষ্কার করছে? আমাদের এই ব্যাকটেরিয়া ও প্রোটোজুলজির আবিষ্কারক বলা হয় অ্যান্টনি ভন লিওনেনহুক। ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠা করেন যে ব্যাকটেরিয়া এরকম কাজ করে, ব্যাকটেরিয়া এই রোগ করে, ব্যাকটেরিয়ার কারণে এই সমস্যা হয়। ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠা করেন বা জার্ম থিওরি অফ ডিজিজ দেয়। ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন বা এটাকে বলা হয় হচ্ছে আমাদের জার্ম থিওরি অফ ডিজিজ দেয়। জার্ম থিওরি অফ ডিজিজ দেয় হচ্ছে আমাদের এই জার্ম থিওরি অফ ডিজিজ লুই পাস্তুর। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের একটা স্পেশাল ব্যাকটেরিয়া আছে, যক্ষ্মা রোগের জন্য দায়ী হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেখো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যক্ষ্মা খুবই কমন এবং খুব কমনলি দেখবা মানুষের যক্ষ্মা হয়, যেটাকে আমরা টিবি রোগ বলি। আমরা মেডিকেলীয় ভাষায় বলি উইথাউট ট্রু প্রেগনেন্সি, সত্যিকারের প্রেগনেন্সি ছাড়া যক্ষ্মা করতে পারে না এরকম কোনো রোগ নেই। সব রোগই যক্ষ্মা করতে পারে উইথাউট ট্রু প্রেগনেন্সি, সত্যিকারের প্রেগনেন্সি ছাড়া সব রোগ যক্ষ্মা দ্বারা পসিবল। এখন হয়েছে যে বলবা যে ভাই মিথ্যা প্রেগনেন্সি করতে পারে যক্ষ্মা। হ্যাঁ, অ্যাবডোমিনাল টিবি যখন হয় তখন পেট ফুলে যায়, অনেক সময় মেয়েদের মনে হয় যে আল্লাহ সে তো প্রেগনেন্ট হয়ে গেছে। তো হচ্ছে যক্ষ্মা এত ভয়াবহ একটা রোগ। তো এই যে যক্ষ্মা যে আমাদের রয়েছে, এই যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়া একজনই আছে, তার নাম হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কিউট একটা নাম হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে আমাদের এই যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এইটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রবার্ট কক। এই আমাদের হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার আবিষ্কারক হচ্ছে আমাদেরকে রবার্ট কক। আবিষ্কারক হচ্ছে রবার্ট কক এটা আবিষ্কার করছে। তো এই চারজন বিজ্ঞানীর নাম আমাদের প্রথম মনে রাখতে হবে যে কি ব্যাকটেরিয়ার নামকরণ করছে বিজ্ঞানী অ্যারেনবার্গ, ব্যাকটেরিয়া এবং প্রোটোজুলজির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিওনেনহুক, ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন হচ্ছে বা জার্ম থিওরি অফ ডিজিজ দেয় লুই পাস্তুর, আর যক্ষ্মার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে কি বলি আমরা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখন আমাদের যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে তো ব্যাকটেরিওলজি বলা হয়। ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের অনেক বৈশিষ্ট্য আছে। ব্যাকটেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, যে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের আদিকোষী বা প্রোক্যারিওটিকের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, যে এদের হচ্ছে যে আমাদের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, এদের রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু থাকে না, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের আদিকোষী জীব। আমরা পড়ে আসছি যে ভাইরাস কোনো অকোষীয়, সেখানে ব্যাকটেরিয়া কি আমাদের? ব্যাকটেরিয়া আদিকোষী জীব। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব, বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়া আদিকোষী জীব বা এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়া আদিকোষী জীব বা এটাকে কি বলি আমরা? প্রোক্যারিওটিক। সো প্রোক্যারিওটিক মানে কি? এর হচ্ছে আমাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই নিউক্লিয়ার মেমব্রেন
থাকে না, সেই জন্য এর কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সো প্রোক্যারিওটিকের মধ্যে কি দেখতে পাই যে এর সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এখানে কি নাই আমাদের, এখানে কোনো 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, আদিকোষী জীবের ক্ষেত্রে মূল কথা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নেই। নিউক্লিয়ার বস্তু হিসাবে শুধুমাত্র ক্রোমোজোম থাকে। এই নিউক্লিয়ার বস্তু হিসাবে শুধু কি থাকে, নিউক্লিয়ার বস্তু হিসাবে, নিউক্লিয়ার বস্তু হিসাবে, নিউক্লিয়ার বস্তু হিসাবে শুধু ক্রোমোজোম থাকে। নিউক্লিয়ার বস্তু হিসাবে শুধু আমাদের কি থাকে, শুধু ক্রোমোজোম থাকে, শুধু ক্রোমোজোম থাকে, শুধু ক্রোমোজোম থাকে, শুধু কি থাকে, ক্রোমোজোম থাকে, শুধু ক্রোমোজোম থাকে। কিন্তু এই ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, কিন্তু ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না। ক্রোমোজোমে কি থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না। ক্রোমোজোম হচ্ছে হিস্টোন প্রোটিন যে আছে সেই হিস্টোন প্রোটিনটাও থাকে না। এখন হিস্টোন প্রোটিন যদি না থাকে তাহলে সেটা কিন্তু আর প্রকৃত ক্রোমোজোম হয় না। কেন হয় না, কারণ হচ্ছে যে দেখো ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলিয়া, ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলিয়া, ডিএনএ প্লাস হচ্ছে হিস্টোন প্রোটিন, ডিএনএ আর হিস্টোন প্রোটিন এটা মিলে আমাদের কি তৈরি হয়, এটা যখন পেঁচায় ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচিয়ে তৈরি করে হচ্ছে আমাদের কি নিউক্লিওজোম, নিউক্লিওজোম, নিউক্লিওজোম। এই নিউক্লিওজোমটা পেঁচায় তৈরি করে হচ্ছে কি, নিউক্লিওজোমটা পেঁচিয়ে তৈরি করে হচ্ছে আমাদের ক্রোমাটিন, নিউক্লিওজোমটা পেঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা পেঁচায় তৈরি করে কি, ক্রোমাটিনটা পেঁচিয়ে তৈরি করে কি, ক্রোমাটিনটা পেঁচায় তৈরি করে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম তৈরি করতে গেলে কিন্তু আলটিমেটলি তোমাকে দুইটা জিনিস লাগবে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। তাহলে হচ্ছে এখানে হিস্টোন প্রোটিন নাই, হিস্টোন প্রোটিনটা বেসিক্যালি ডিএনএ আবরণ হিসেবে কাজ করে। তাহলে যে ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন নাই তাকে আমরা বলবো নগ্ন ক্রোমোজোম। হিস্টোন প্রোটিন থাকে না তাই একে কি বলে, তাই একে নগ্ন ক্রোমোজোম বলে। একে কি বলা হয়, তাই একে নগ্ন ক্রোমোজোম বলা হয়। কি বলা হয়, নগ্ন ক্রোমোজোম বলে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন যে নগ্ন ক্রোমোজোম বলে। কারণ কি, কারণ এর মধ্যে হিস্টোন প্রোটিন নাই এবং আমার বাচ্চারা জানে যে কিভাবে ক্রোমোজোম তৈরি হয়, ধারাবাহিকতাটা আমার পোলাপান জানে। সেকেন্ড, এরপর যে কথাটা এর মধ্যে হচ্ছে রাইবোজোম ছাড়া আর কোনো আমাদের হচ্ছে কোষীয় অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নাই, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া কি নেই, কোনো রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নাই। তাহলে একটা বিষয় হচ্ছে 1 নম্বরে সুগঠিত নিউক্লিয়াস নেই, 2 নম্বরে হচ্ছে নিউক্লিয়ার বস্তু হিসেবে শুধু ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে আমরা হচ্ছে নগ্ন ক্রোমোজোম বলি। রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাহলে শুধু রাইবোজোম আছে, রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু নাই। এবং হচ্ছে এই রাইবোজোমটা আমাদের কি, রাইবোজোমটা হচ্ছে 70S এবং এখানে যে রাইবোজোম পাওয়া যায় এটা হচ্ছে 70S রাইবোজোম। এখানে যে রাইবোজোম পাওয়া যায় সেটা কোথাস রাইবোজোম, এটা হচ্ছে 70S রাইবোজোম। এখানে যে রাইবোজোম পাওয়া যায় সেটাকে কি বলি, 70S রাইবোজোম বলি। আমাদের দুই টাইপের রাইবোজোম পাওয়া যায়, একটা 70S রাইবোজোম, একটা 80S রাইবোজোম। তো ব্যাকটেরিয়ার মধ্যে এই ইনিশিয়াল কথাবার্তাগুলো আমরা যে আদিকোষী জীব কথাটা যেহেতু বললাম, সো ব্যাকটেরিয়ার মধ্যে এই কথাবার্তাগুলো আমরা বলতে পারি। ব্যাকটেরিয়ার মধ্যে একটি স্পেশাল বিষয় হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে। নর্মালি আমাদের প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ব্যাকটেরিয়ার সাথে দিলে কিন্তু উদ্ভিদ কোষে একটা বড় মিল আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। তো ব্যাকটেরিয়াতে আমাদের কি আছে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়াতে কি আছে, কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। এই যে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে সেটা কি দ্বারা তৈরি হবে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি দ্বারা তৈরি হবে তোমার কি মনে হয়? বলতো ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে থাকে তৈরি হয়? ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে হচ্ছে যা পেপটিডোগ্লাইকান বা আমাদের হচ্ছে মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, যা আমাদের হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, পেপটিডোগ্লাইকান বা এটাকে বলি হচ্ছে আমরা মিউকোপ্রোটিন, পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি ব্যাকটেরিয়াতে যে কোষ প্রাচীর আছে, পেপটিডোগ্লাইকান বা এটা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত, পেপটিডোগ্লাইকান বা এটা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া রিলেটেড ইনিশিয়াল কিছু কথাবার্তা। যখন আমরা ব্যাকটেরিয়ার নামগুলো বলছি এই কথাবার্তাগুলো চলে আসে। এখন আমাদের বাংলাদেশে ব্যাকটেরিয়া কয় প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়? বাংলাদেশে ব্যাকটেরিয়া পাওয়া যায় হচ্ছে 400, আমাদের
472 প্রজাতির ব্যাকটেরিয়া বাংলাদেশে আছে। কত? 472 প্রজাতির ব্যাকটেরিয়া বাংলাদেশে আছে। বাংলাদেশে যদি ব্যাকটেরিয়া হিসাব করি, ব্যাকটেরিয়া বাংলাদেশে কয় প্রজাতির ব্যাকটেরিয়া আছে? বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া আছে। বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া আছে। বাংলাদেশে 472 প্রজাতির, বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া আছে। 472 প্রজাতির আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া আছে। 472 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া থাকে। 472 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। বাংলাদেশে কত প্রজাতির ব্যাকটেরিয়া আছে? বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া আছে। বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি থাকে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া থাকে হচ্ছে আমাদের 300 প্রজাতি। সায়ানোব্যাকটেরিয়া কত প্রজাতির আছে? সায়ানোব্যাকটেরিয়া থাকে হচ্ছে আমাদের 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া থাকে। কত প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া? 300 প্রজাতির সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার পরে আসে আমাদের অ্যাক্টিনোব্যাকটেরিয়া, যেটা 70 প্রজাতির। অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া যেটা হচ্ছে আমাদের 70 প্রজাতির। এরপর থাকে হচ্ছে আমাদের প্রোটিওব্যাকটেরিয়া, প্রোটিওব্যাকটেরিয়া, প্রোটিওব্যাকটেরিয়া। এই প্রোটিওব্যাকটেরিয়া হচ্ছে 60 প্রজাতির। এরপর কি থাকে আমাদের? এরপর থাকে হচ্ছে যে আমাদের ফিরমিকিউটস, ফিরমিকিউটস, ফিরমিকিউটস হচ্ছে ফিরমিকিউটস, ফিরমিকিউটস, ফিরমিকিউটস। এটা হচ্ছে আমাদের কত প্রজাতির হইলো তাইলে? আমাদের আর বাকি থাকে কয় প্রজাতি? 370, 60 কত গেল আমাদের? 430। আর থাকে 42 প্রজাতি। আর থাকে কত? 42 প্রজাতির হচ্ছে আমাদের বাকি থাকে। তাই বাংলাদেশে 472 প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়। কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়? 472 প্রজাতির ব্যাকটেরিয়া বাংলাদেশে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এতটুকু প্রজাতির ব্যাকটেরিয়া সম্পর্কে একটু জেনে নিলাম। আর ব্যাকটেরিয়া কোথায় থাকে? ব্যাকটেরিয়া যে কোনো পরিবেশে আসলে থাকতে পারে। ব্যাকটেরিয়া রিলেটেড একটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে যে মানবদেহে যত কোষ আছে, আমার বডিতে যত কোষ আছে তার 10 গুণ ব্যাকটেরিয়া আছে। আমাদের বডিতে কত কোষ আছে? 10 টু দি পাওয়ার 14 সংখ্যক কোষ আছে। ব্যাকটেরিয়া তার 10 গুণ ব্যাকটেরিয়া আছে। তাহলে মানবদেহে যত কোষ আছে, মানবদেহে যত কোষ আছে, মানবদেহে যত কোষ আছে, মানবদেহে যত কোষ আছে, যত কোষ আছে, মানবদেহে যত কোষ আছে তার 10 গুণ ব্যাকটেরিয়া আছে। মানবদেহে যত কোষ আছে তার 10 গুণ ব্যাকটেরিয়া আছে। 10 গুণ ব্যাকটেরিয়া, চিন্তা করা যায়, যত কোষ তার কত গুণ ব্যাকটেরিয়া? 10 গুণ ব্যাকটেরিয়া থাকে। যত কোষ তার কত গুণ ব্যাকটেরিয়া? 10 গুণ ব্যাকটেরিয়া থাকে। এবং ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে কোথায়? সবচেয়ে বেশি থাকে দুইটা জায়গায়। সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের দুইটা জায়গায়। একটা হচ্ছে ত্বকে থাকে, একটা থাকে হচ্ছে ত্বকে, এবং আরেকটা সেকেন্ড যে জিনিসটা সেটা কোথায় থাকে? ত্বকে বা স্কিনে। আর একটা হচ্ছে অন্ত্র, বেসিক্যালি বৃহদান্ত্র, ত্বকে এবং বৃহদান্ত্র। এই ত্বকে এবং বৃহদান্তে, এই যে আমাদের ত্বকে এবং বৃহদান্তে ব্যাকটেরিয়াগুলো মিথজীবী হিসাবে থাকে। ত্বকে এবং বৃহদান্তে ব্যাকটেরিয়াগুলো মিথজীবী হিসাবে থাকে। ব্যাকটেরিয়া মিথজীবী হিসাবে থাকে। ব্যাকটেরিয়া মিথজীবী হিসাবে থাকে। মিথজীবী মানে কি রে? মিথজীবী আমরা ভাইরাসকে বলছি ভাইরাস পরজীবী বা প্যারাসাইট। ব্যাকটেরিয়া পরজীবী বা প্যারাসাইট হিসেবে থাকে আমাদের বডিতে থেকে, আমাদের থেকে খাবার দাবার খেয়ে অপকার করে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মিথজীবী হিসেবে থাকতে পারে, যে তার নিজের উপকার করে, আমাদের উপকার করে। ব্যাকটেরিয়া মিথজীবী হিসেবে থাকে। ত্বকে এবং বৃহদান্তে ব্যাকটেরিয়া কি হিসেবে থাকে? মিথজীবী হিসেবে থাকে। আচ্ছা, এখন আসো যে আমরা হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো একটু দেখবো এক ধাক্কায়। যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলছে ব্যাকটেরিয়া আকারে ছোট, ভাইরাস আকারে ছোট, তার থেকেও ছোট ব্যাকটেরিয়া না, ভাইরাস থেকে একটু বড় হয় ব্যাকটেরিয়াগুলা। ভাইরাস দেখতে অতি আণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়, আলট্রা মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দরকার হবে। ব্যাকটেরিয়া দেখার জন্য কিন্তু ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দরকার হবে না, ব্যাকটেরিয়া দেখতে আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক আমাদের। এরা এককোষী জীব। ব্যাকটেরিয়া কেমন? এককোষী, ইউনিসেলুলার। এরা অনেক সময় দেখা যায় কলোনি বা দল বেঁধে থাকতে পারে, যে 15-20টা ব্যাকটেরিয়া একসাথে রয়েছে। বেশিরভাগ সময় এরা কলোনি করেই থাকে, কারণ হচ্ছে একা একা থাকার চেয়ে একসাথে থাকা ভালো না। তারপর হচ্ছে আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক। আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক 70S রাইবোজোম থাকে, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই। কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? আমরা অলরেডি পরে আসছি। কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি। এর সাথে মুরামিক অ্যাসিড বা টিকুইক অ্যাসিড থাকতে পারে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা তৈরি, সাথে মুরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড থাকে। বংশগতি উপাদানের ক্ষেত্রে খেয়াল করে দেখো কি বলছে, যেদের বংশগতি উপাদান বা জেনেটিক ম্যাটেরিয়ালটা কেমন। বংশগতি উপাদান বা জেনেটিক ম্যাটেরিয়ালটা কেমন? দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে বংশগতি উপাদান বা জেনেটিক ম্যাটেরিয়ালটা আসলে আমাদের কি? আমরা বলছি এখানে যে ক্রোমোজোমটা আছে এটা নগ্ন ক্রোমোজোম, কারণ এখানে ক্রোমোজোমে কোনো হিস্টোন প্রোটিন নাই। খেয়াল করো কি বলছে, যে এদের বংশগতি উপাদানটা আমাদের হচ্ছে যে দ্বিসূত্রক
কার্যত বৃত্তাকার ডিএনএ অণু থাকে। হোয়াট ইজ কার্যত বৃত্তাকার? কার্যত বৃত্তাকার মানে প্রকৃত বৃত্তাকার না, ফাংশনালি বৃত্তাকার। ধরো এরকম একটা জিনিস যদি থাকে, এরকম একটা জিনিস যদি থাকে, এই জিনিসটাকে কি আমি হচ্ছে যে কার্যত বৃত্তাকার বলবো, নাকি এই জিনিসটাকে হচ্ছে যে আমি প্রকৃত বৃত্তাকার বলবো? এই জিনিসটাকে হচ্ছে আমরা কি কার্যত বৃত্তাকার বলবো, নাকি এই জিনিসটাকে হচ্ছে আমরা প্রকৃত বৃত্তাকার বলবো? প্রকৃত বৃত্তাকার বলবো। এটা আমাদের হচ্ছে কার্যত বৃত্তাকার, প্রকৃত বৃত্তাকার না। প্রকৃত বৃত্তাকার হচ্ছে যেটা এরকম। এখন এটা কার্যত বৃত্তাকার কেন? কারণ এটা দেখতে প্রকৃত মানে আসলে বৃত্তাকার না হইলেও এটা কাজ করে বৃত্তাকারের মতো। সো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা এভাবে থাকে। সো কার্যত বৃত্তাকার ডিএনএ। সো আমরা জানি একটা ক্রোমোজোম তৈরি হয় দুইটা উপাদান দিয়ে। ক্রোমোজোম তৈরি হয় দুইটা উপাদান দিয়ে, ডিএনএ আর হিস্টোন প্রোটিন। তো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে তো আমাদের হিস্টোন প্রোটিন নাই, তাহলে আলটিমেটলি কি আছে? শুধু ডিএনএ আছে। শুধু ডিএনএ দিয়ে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম গঠিত, শুধু ডিএনএ দিয়ে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম গঠিত। তাইলে খেয়াল করে দেখো যে আমাদের দ্বিসূত্রক কার্যত বৃত্তাকার ডিএনএ অণু যা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম হিসাবে থাকে। তাহলে শুধু ডিএনএটাই কিন্তু ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। এই ডিএনএটাকে যদি তুমি সোজা করো, স্বাভাবিক ডিএনএ পেঁচায় গোছে আছে, সোজা করলে কোষের চেয়ে বড় হয়ে যাবে। এটা সাইটোপ্লাজমে অবস্থিত, এতে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন থাকে না। এটি সাইটোপ্লাজমে অবস্থিত, এটি সাইটোপ্লাজমে অবস্থিত, এটি সাইটোপ্লাজমে অবস্থিত, যে ক্রোমোজোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ব্যাকটেরিয়া কোষে ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়। একটা বিশাল বড় ব্যাকটেরিয়া, তার মধ্যে ডিএনএ যে জায়গাটায় থাকে সেটা দেখে নিউক্লিয়াসের কথা মনে পড়ে যায়। আহারে বাবা, নিউক্লিয়াস এরকম ছিল। নিউক্লিয়াসের মতো লাগে, এজন্য মতো লাগে বা এর মতো, এই ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয় অয়েড। এর ক্ষেত্রে একটা টার্ম ইউজ করা হয় অয়েড। অয়েড টার্মটা ইউজ করা হয় অয়েড। অয়েড কথাটার মানে হচ্ছে মতো। অয়েড কথাটার অর্থ কি? অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো, যে আমাদের কিসের মতো? আমাদের হচ্ছে যে এরা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসের মতো। এই জন্য এই অঞ্চলটাকে ডিএনএ যে জায়গাটায় থাকে তাকে বলে নিউক্লিয়েড। আমাদের হচ্ছে এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন। আমরা একদম প্রথম ক্লাসে পড়ছিলাম অ্যামাইটোসিস বলে একটা কথা বলছিলাম, যে এক কোষ থেকে দুই কোষ তৈরির যে প্রসিডিউর। সো অ্যামাইটোসিস বা দ্বিবিভাজনই আসলে এর বংশবৃদ্ধির মূল প্রক্রিয়া। এদের কিছু আছে পরজীবী, কিছু আছে রোগ উৎপাদনকারী, কিছু আছে মৃতজীবী, কিছু আছে স্বনির্ভর, নিজের মতো বাঁচতে পারে, যেমন সায়ানোব্যাকটেরিয়া স্বনির্ভর। তারপর কিছু আছে মৃতজীবী হিসেবে কাজ করে। এরা সাধারণত বেসিক রং, বেসিক রং মানে হচ্ছে ক্ষারীয় রং এরা ধারণ করতে পারে। এখানে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ দুইটা হচ্ছে যে আমরা দিক দেখতে পাই। গ্রাম পজিটিভ এবং কি বলি গ্রাম নেগেটিভ দুইটা দিক আমরা দেখতে পাই। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা বিষয় আমরা দেখতে পাই। হোয়াট ইজ গ্রাম পজিটিভ, হোয়াট ইজ গ্রাম নেগেটিভ আমি বুঝাই দিব তোমাকে একটু পরে। ফাজ ভাইরাসের প্রতি এরা খুব সংবেদনশীল। আমরা দেখে আসছি যে ব্যাকটেরিয়াকে মাইরা সোজা করে ফেলে ফাজ ভাইরাস। টি2 ফাজ ভাইরাস কি লাইটিক চক্রে। আমাদের এরা অধিকাংশ অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে। অজৈব লবণ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সব অজৈব লবণ জারিত করে এরা শক্তি সরবরাহ করে। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, যে প্রতিকূল পরিবেশ, যে পরিবেশটা আমার জন্য হচ্ছে যে পারফেক্ট কোনো পরিবেশ না, সেই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া আমাদের কি করে? ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। হোয়াট ইজ এন্ডোস্পোর বা অন্তরেণু? এই জিনিসটাও বোঝানো লাগবে তোমাকে, এটা আলাদা টপিকে আছে। এন্ডোস্পোর বা অন্তরেণু জিনিসটা কি হয়? ব্যাকটেরিয়ার চারপাশে একটা আবরণ তৈরি হয়। এই আবরণটা ব্যাকটেরিয়াকে যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। এবং এ কারণেই কিন্তু হচ্ছে আমাদের লাইফ বয়ের অ্যাড দেয়, সেখানে কি বলে? লাইফ বয় দিতে পারে আপনাকে জীবাণু থেকে 99.99% সুরক্ষা। 100% কেন বলে না? কারণ হচ্ছে লাইফ বয় দিয়ে কখনোই এই ব্যাকটেরিয়ার এন্ডোস্পোর বা অন্তরেণু মারা যাবে না। ব্যাকটেরিয়া এন্ডোস্পোর বা অন্তরেণু মারতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে একটা প্রসিডিউর করতে হয়, সেটাকে বলে অটোক্লেভ। অটোক্লেভ মেশিন ব্যবহার করতে হয়। সো এই জন্য কিন্তু 100% জীবাণু ধ্বংস লাইফ বয় বলে না। তারপর হচ্ছে এরা 17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে। প্রকৃত ক্রোমোজোম না থাকায় মাইটোসিস মায়োসিস এদের হয় না। এদের কি হয়? এদের হয় হচ্ছে অ্যামাইটোসিস। দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, 14 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবছর মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসছে। এবছর মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কিন্তু অনুজীব চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন আসছে। এখন এখান থেকে আমাদের কি বলছে? প্রথম প্রশ্ন ছিল যে বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয় জিনিসটা বলতে আসলে কি বোঝায়? আমাদের বেসিক বিষয়টা হচ্ছে বায়বীয় মানে কি? যার বেঁচে থাকার জন্য অক্সিজেন মাস্ট। যেমন আমরা বায়বীয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবেই লাগবেই লাগবেই, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না।
আর হচ্ছে যারা অবায়বীয় তাদের মানে কি, তাদের অক্সিজেন থাকা যাবে না, অক্সিজেন থাকলে তারা বাঁচবে না, অক্সিজেন না থাকলে তারা বাঁচবে। সো বাধ্যতামূলক অবায়বীয় এই জিনিসটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে অক্সিজেন মাস্ট কি, অক্সিজেন মাস্ট না, এই জিনিসটা আমি একটু সুন্দর করে লিখে দিই তোমাকে, 14 নম্বর পয়েন্ট, এটা সবসময় গুরুত্বপূর্ণ যে আমাদের হচ্ছে অক্সিজেন, এই যে আমাদের হচ্ছে অক্সিজেন, যদি অক্সিজেন হচ্ছে আমাদের থাকলে বাঁচে না, অক্সিজেন থাকলে বাঁচে না, অক্সিজেন থাকলে বাঁচে না, যে অক্সিজেন থাকলে সে বাঁচবে না, আর অক্সিজেন হচ্ছে না থাকলে বাঁচে, অক্সিজেন থাকলে বাঁচে না আর না থাকলে বাঁচে না, একটা হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচবে না আর একটা হচ্ছে না থাকলে বাঁচে না, না থাকলে বাঁচে না। তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের থাকলে সে বাঁচবে না, অক্সিজেন থাকলে সে বাঁচবে না, আর এখানে হচ্ছে অক্সিজেন না থাকলে সে বাঁচে না, অক্সিজেন না থাকলে সে বাঁচে না। তাহলে এক জায়গায় হচ্ছে যে থাকলে বাঁচে না, আরেক জায়গায় হচ্ছে না থাকলে বাঁচে না। এখন থাকলে যদি না বাঁচে, যে অক্সিজেন আছে ওই পরিবেশে সে বাঁচবে না, তাহলে সে কিন্তু হচ্ছে অবায়বীয়, এবং এটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, ওকে এমন পরিবেশে রাখতে হবে যেটা একটা অবায়বীয় পরিবেশ, তাহলে এটাকে বলা হয় হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়। আর যে জায়গায় বাধ্যতামূলক কথাটা আসবে, যেমন আমরা ভাইরাসের ক্ষেত্রে বলছি এটা একটা বাধ্যতামূলক পরজীবী, সেখানে একটা ইংরেজি টার্ম ইউজ করছি কিন্তু অব্লিগেটরি প্যারাসাইট, সো বাধ্যতামূলক কথাটা দিয়ে বোঝায় অব্লিগেটরি, তাহলে বাধ্যতামূলক অবায়বীয় ইংরেজিতে বলবো এটা কি, অব্লিগেটরি প্যারাসাইট, অব্লিগেটরি হচ্ছে কি প্যারাসাইট, অব্লিগেটরি প্যারাসাইট। আর না থাকলে বাঁচে না, না থাকলে অক্সিজেন লাগবেই, তাহলে সে হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, অক্সিজেন লাগবেই তাহলে সে বাধ্যতামূলক বায়বীয়, ইংরেজিতে বলি এটাকে কি আমরা, যে এটাকে আমরা বলি অব্লিগেটরি প্যারাসাইট, কথা লিখে দিচ্ছি নেক্সট আবেগে, অব্লিগেটরি এটাকে কি বলবো, অ্যানারোব, আর হচ্ছে এটাকে বলবো অব্লিগেটরি অ্যারোব, ঠিক আছে। এখন খেয়াল করো আমাদের বাধ্যতামূলক অবায়বীয়, যে কার বেঁচে থাকার জন্য মাস্ট যে অক্সিজেন বিহীন পরিবেশ দিতেই হবে, এরকম ব্যাকটেরিয়া দুনিয়ায় সবচেয়ে কমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আর বাধ্যতামূলক বায়বীয় এটা হচ্ছে আমাদের সিউডোমোনাস, যে সিউডোমোনাসের বেঁচে থাকতে অক্সিজেন মাস্ট। তারপর আরেকটা উদাহরণ যেটা দেওয়া আছে অ্যাজোব্যাক্টার, বই আরেকটা উদাহরণ কি দেওয়া আছে, অ্যাজোব্যাক্টার। আরেকটা ব্যাকটেরিয়া টাইপ আছে যারা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, যে এরা অক্সিজেন যুক্ত পরিবেশেও বাঁচে, আবার অক্সিজেন আমাদের বিহীন পরিবেশেও বাঁচে, অক্সিজেন যুক্ত পরিবেশেও বাঁচে, আবার অক্সিজেন বিহীন পরিবেশেও বাঁচে, দুই পরিবেশেই ও থাকতে পারে, ও হচ্ছে সুবিধাবাদী। তাহলে অক্সিজেন যুক্ত পরিবেশেও থাকে, অক্সিজেন যুক্ত পরিবেশে থাকে, আবার হচ্ছে অক্সিজেন বিহীন পরিবেশেও থাকে, এটাকে কি বলবো আমরা, সুবিধাবাদী অবায়বীয়, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো সুবিধাবাদী অবায়বীয়, এই হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, বা ইংরেজিতে এটাকে কি বলি, হচ্ছে ফ্যাকাল্টেটিভ, এটাকে কি বলি, অ্যারোব বলবো না অ্যানারোব বলবো, অবায়বীয় তাহলে অ্যানারোব, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে আমাদের সুইট চাচ্চু ইকলাই, ঠিক আছে, ইকলাই আমাদের সুইট চাচ্চু, যে এটা আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইকলাই ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে খেয়াল করো এটা থেকে কিন্তু এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 প্রশ্ন আসছে, ম্যাট 23-24 এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা জানলাম যে অক্সিজেন থাকলে বাঁচে না, অক্সিজেন না থাকলে বাঁচে না, তাহলে অক্সিজেন থাকলে বাঁচে না বাধ্যতামূলক অবায়বীয়, অক্সিজেন না থাকলে বাঁচে না বাধ্যতামূলক বায়বীয়। সো বাধ্যতামূলক অবায়বীয় যে এর অক্সিজেন মুক্ত পরিবেশই লাগবে সে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, বাধ্যতামূলক বায়বীয় যে এখানে অক্সিজেন বিহীন পরিবেশ অক্সিজেন যুক্ত পরিবেশ লাগবে সে হচ্ছে সিউডোমোনাস অ্যাজোব্যাক্টর, অক্সিজেন যুক্ত পরিবেশে থাকে আর অক্সিজেন বিহীন পরিবেশে থাকে, দুই পরিবেশেই থাকতে পারে, সুবিধাবাদী। যে হচ্ছে যে দেখবো যে বাংলাদেশে অনেক পলিটিক্যাল নেতা আছে যে কদিন বিএনপি করে, কদিন আওয়ামী লীগ করে, কদিন আওয়ামী লীগ করে, কদিন বিএনপি করে। সো হচ্ছে এই হচ্ছে আমাদের কথা। তাহলে এই জায়গাটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের।
এরপর হচ্ছে যে আমরা সামনে যদি আসি যে আমাদের এই শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগের ক্ষেত্রে অনেকগুলা কথাবার্তা বলা আছে। ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগের ক্ষেত্রে অনেকগুলা বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ করতে পারি। আসো ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ। তো বেসিক্যালি আমরা কিসের উপর শ্রেণীবিভাগ করবো এই জায়গায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের এই ভাইরাসের মতো তো ও হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে ওর মধ্যে কোনো কাহিনী থাকে না, ভাইরাসের মতো কাউকে ধ্বংস করে না স্পেসিফিকভাবে। সো ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগটা হবে মূলত আকৃতির ভিত্তিতে, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। সো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ হবে কিসের ভিত্তিতে? ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। এই ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ হবে আমাদের কিসের ভিত্তিতে? ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ হবে হচ্ছে আমাদের আকৃতির ভিত্তিতে। তাহলে হচ্ছে আমাদের এই আকৃতির ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে। এই যে আকৃতির ভিত্তিতে আছে, তাহলে আমাদের প্রথমেই আসে, এক নম্বরে আসে হচ্ছে কক্কাস, এক নম্বরে আসে হচ্ছে আমাদের কক্কাস, এক নম্বরে আসে হচ্ছে কক্কাস, বা এটাকে বলি হচ্ছে আমরা গোলাকার, কক্কাস বা গোলাকার, কক্কাস বা গোলাকার। তো এখন এই কক্কাস বা গোলাকার ব্যাকটেরিয়াগুলো কেমনে কেমনে থাকতে পারে খেয়াল করো। এরকম একটা গোলাকার ব্যাকটেরিয়া একা একা থাকতে পারে, ইস কি একা কি একা। তারপর হচ্ছে দুইজন একসাথে থাকতে পারে, থাক দুইজন এক লগে তো আসি। তারপর এমন হইতে পারে যে হচ্ছে 4 জন এক লগে আছে, আচ্ছা যাক 4 বন্ধু এক লগে আসি, হইতে পারে। তারপর হইতে পারে যে এরা হচ্ছে যে আমাদের একটা চেইনের মতো, এমনভাবে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে এবং এরা হচ্ছে এরকম একটা চেইনের মতো বা মালার মতো হচ্ছে গঠন করে আছে, আচ্ছা হইতে পারে মালার মতো গঠন করে আমরা আছি, ওকে। এরপর হচ্ছে অনেকগুলো বন্ধু আছে গোলাকার ব্যাকটেরিয়া, এর একটা আঙ্গুরের থোকার মতো গঠন করছে, কিসের মতো? যে আঙ্গুরের থোকার মতো, আঙ্গুরের থোকার মতো গঠন করছে, আঙ্গুরের থোকার মতো গঠন করছে, আঙ্গুরের থোকার মতো, যে আঙ্গুর যেমনে থাকে এক থোকায়, আঙ্গুরের থোকার মতো গঠন করছে, এটা হইতে পারে। আরেকটা সিনারিও হইতে পারে যে হচ্ছে বন্ধু বান্ধব মিল্লা, যে হচ্ছে যে এরা এমন ভাবে থাকে যে এটা একটা ঘনকের মতো আকৃতি হয়। কেমন আকৃতি হয়? কেমন আকৃতি হয়? এটা একটা ঘনকের মতো আকৃতি হয়, ঘনকের মতো আকৃতি হয়, ঘনকের মতো আকৃতি হয়, ঠিক আছে, এটা ঘনক শেপ হয়। তাইলে কোনটার নাম কি হবে? যদি একা একা থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আপনার মনোকক্কাস, মনোকক্কাস। দুইটা একসাথে থাকলে তাকে বলবো আমরা হচ্ছে ডিপ্লোকক্কাস। তিনটা একসাথে, চারটা যখন একসাথে থাকবে তখন তাকে বলবো হচ্ছে আমরা টেট্রাকক্কাস। আমাদের যখন এরকম মালার মতো থাকবে, জিনিসটা কিসের মতো? মালার মতো থাকবে, দেখতে কিসের মতো লাগতেছে? মালার মতো লাগতেছে। এই যে মালার মতো যখন থাকবে, এই মালা কথাটার অর্থ হচ্ছে স্ট্রেপ্টো। স্ট্রেপ্টো মানে হচ্ছে টুইস্টেড চেইন, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টো মানে কি? স্ট্রেপ্টো মানে হচ্ছে টুইস্টেড চেইন, স্ট্রেপ্টো, স্ট্রেপ্টো, স্ট্রেপ্টো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টুইস্টেড চেইন, টুইস্টেড চেইন। স্ট্রেপ্টো মানে কি? স্ট্রেপ্টো মানে হচ্ছে টুইস্টেড চেইন বা হচ্ছে মালা, স্ট্রেপ্টো মানে টুইস্টেড চেইন বা মালা। আরেকটা টার্ম আসে স্টেফাইলো, স্টেফাইলো, স্টেফাইলো কথাটার অর্থ হচ্ছে আমাদের ক্লাস্টার, ক্লাস্টার বা হচ্ছে গুচ্ছ, ক্লাস্টার বা গুচ্ছ, ক্লাস্টার বা গুচ্ছ। স্টেফাইলো হচ্ছে ক্লাস্টার বা গুচ্ছ। সো এই যেটা, এটাকে বলি স্টেফাইলোকক্কাস, এটাকে বলি স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ওকে। আচ্ছা, আর এইখানে যে আমাদের হচ্ছে যে একটা ঘনকের মতো আকৃতি করে আছে, এটাকে বলা হয় সারসিনা, 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 ঠিক আছে। এখন আমাদের তাহলে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে কিসের মতো? মালার মতো থাকে। স্ট্রেপ্টোকক্কাস কিসের মতো থাকে? মালার মতো থাকে, মালার মতো থাকে, মালার মতো থাকে। স্টেফাইলোকক্কাস হচ্ছে আমাদের কিসের মতো? স্টেফাইলোকক্কাস হচ্ছে আমাদের এই আঙ্গুরের থোকার মতো থাকে, 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 আঙ্গুরের থোকার মতো থাকে। সারসিনা যে আছে আমাদের কথাটা, সারসিনা, এই সারসিনার বিষয়টা হচ্ছে এরা নিয়মিত আকৃতি বিশিষ্ট হয়। কি আকৃতি বিশিষ্ট হয়? সারসিনাগুলা হচ্ছে যে আমাদের এরা একটা ঘনতলের মতো গঠন করে, এরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা ঘনতলের মতো গঠন করে, এরা হচ্ছে একটা ঘনকের মতো বা ঘনতলের মতো গঠন করে, ঘনতলের মতো গঠন করে, ঘনতলের মতো গঠন করে। আর বাকিগুলোর মধ্যে তো আমাদের আসলে হচ্ছে বলার কিছু নাই, যে আমাদের টেট্রা মানেই বুঝতে পারতেছি 4টা, ডিপ্লো মানে মনে রাখতে পারতেছি 2টা, মনো মানে 1টা। এখন এগুলার উদাহরণ কি মনে রাখতে হবে কিনা? উত্তর হইছে না। কারণ হচ্ছে তুমি নামের সাথেই, যেমন স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, সারসিনা লুটেয়া, টেট্রাকক্কাস এই, ডিপ্লোকক্কাস উই, মনোকক্কাস সেই,
তো ব্যাকটেরিয়ার উদাহরণ এই নামের সাথেই মিল সম্পন্ন। তো আলাদাভাবে নাম মনে রাখার আমাদের আর কিছু নাই। তাহলে কক্কাস বা গোলাকার ব্যাকটেরিয়া আমি পাইলাম প্রথম কথা। 2 নম্বর ব্যাকটেরিয়া যেটা আমি পাবো হচ্ছে সেটাকে কি বলে, সেটা হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া বা এটাকে বলে ব্যাসিলাস। সেটাকে কি বলি আমরা, ব্যাসিলাস। ব্যাসিলাস বা দন্ডাকৃতির ব্যাকটেরিয়া, ব্যাসিলাস বা দন্ডাকৃতির ব্যাকটেরিয়া, ব্যাসিলাস বা দন্ডাকৃতির ব্যাকটেরিয়া, ব্যাসিলাস 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 বা এটা কি আকৃতির, দন্ডাকৃতির, ব্যাসিলাস বা এটা কি আকৃতির, এটা হচ্ছে দন্ডাকৃতির, ব্যাসিলাস বা এটা কি আকৃতির, এটা হচ্ছে দন্ডাকৃতির, ব্যাসিলাস বা এটা দন্ডাকৃতির। সো আমাদের এটা হতে পারে মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, টেট্রাব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস। 4টা ব্যাসিলাস আছে আমাদের, মনো, ডিপ্লো, স্ট্রেপ্টো, কক্কো, প্যালিসেড। আচ্ছা, মনোব্যাসিলাস হচ্ছে এরকম একটা সিঙ্গেল হচ্ছে দন্ডাকৃতির হচ্ছে আছে। দন্ডাকৃতির 2জন যদি একসাথে থাকে তাহলে সেটাকে বলবো ডিপ্লোব্যাসিলাস। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যদি হচ্ছে আমাদের মালার মতো গঠন করে তাহলে সেটাকে বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস। আমাদের মালার মতো গঠন করলে দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যখন আমাদের এরকম মালার মতো গঠন তৈরি করে তখন তাকে বলি হচ্ছে আমরা স্ট্রেপ্টোব্যাসিলাস। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মালার মতো গঠন তৈরি করছে। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যদি হচ্ছে আমাদের এরকম গোলাকার গঠন তৈরি করে, দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যদি আমাদের কি হয়, এরকম গোলাকার ব্যাকটেরিয়া গঠন করে, কি হয়, গোলাকার ব্যাকটেরিয়া গঠন করে। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে যদি আমাদের এরকম গোলাকার ব্যাকটেরিয়া তৈরি করে, কি করে, গোলাকার ব্যাকটেরিয়া তৈরি করে, তাহলে সেটাকে বলবো কি, কক্কোব্যাসিলাস। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো এমনভাবে আছে দেখে আসলে এটাকে আর বোঝা যাচ্ছে না সেটা কি আসলে ব্যাকটেরিয়া নাকি সেটা কোষ নাকি টিস্যু না কি, এরকম ভাবে যদি থাকে তাহলে একটা বিষয়। তাহলে এই যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মনোব্যাসিলাস, যে একটা ব্যাকটেরিয়া দন্ডাকৃতির ব্যাকটেরিয়া আছে। এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিপ্লোব্যাসিলাস, যে 2টা ব্যাকটেরিয়া আমাদের একসাথে আছে। এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাস, যেটা একটা মালার মতো গঠন করে আছে আমাদের ব্যাসিলাস। এরকম গোলাকার হয়েছে যখন তখন তাকে বলবো আমরা কক্কোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস। আর এই যে টিস্যুটা এটাকে দেখে আসলে বোঝা যায় না এটা কি আসলে ব্যাকটেরিয়া নাকি এটা আসলে আমাদের কোনো টিস্যু। তাহলে এটাকে বলা হয় প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস। এটাকে বলা হয় হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস, প্যালিসেড ব্যাসিলাস। আমাদের এই মনোব্যাসিলাস হচ্ছে আমাদের ইকলাই। মনোব্যাসিলাসকে আমাদের, মনোব্যাসিলাস হচ্ছে আমাদের ফ্যান ফেভারিট ইকলাই। সো ইকলাইয়ের নামটা মনে রাখতে হবে যে ইকলাই হচ্ছে আমাদের কি, ইকলাই হচ্ছে আমাদের মনোব্যাসিলাস হিসেবে কাজ করে। ডিপ্লোব্যাসিলাস হচ্ছে মোরাকজেলা। ডিপ্লোব্যাসিলাসের নামটা একটু শুনে রাখলাম ভাইয়ার কাছে, মোরাকজেলা। যদি মনে থাকে থাকলো, না থাকলে প্যারা নাই। স্ট্রেপ্টোব্যাসিলাসের নাম হচ্ছে যে স্ট্রেপ্টোব্যাসিলাসের মধ্যে স্ট্রেপ্টোব্যাসিলাসই থাকবে। কক্কোব্যাসিলাসের মধ্যে সালমোনেলা। কক্কোব্যাসিলাসের ক্ষেত্রে নামটা মনে রাখো সালমোনেলা, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি দিয়ে হয় হচ্ছে আমাদের টাইফয়েড। সালমোনেলা টাইফি দিয়ে কি হয়, টাইফয়েড হয়, টাইফয়েড হয়, টাইফয়েড হয়। আর প্যালিসেড ব্যাসিলাস এটা হচ্ছে টিস্যুর মতো দেখতে, এদের দেখতে হচ্ছে টিস্যুর মতো লাগে। বডি হয় মানবদেহের কোনো টিস্যু, দেখতে কিসের মতো লাগে, প্যালিসেড ব্যাসিলাসটা হচ্ছে দেখতে টিস্যুর মতো, দেখতে টিস্যুর মতো, দেখতে টিস্যুর মতো, দেখতে কিসের মতো, টিস্যুর মতো, দেখতে টিস্যুর মতো। কিসের মতো দেখতে, দেখতে হচ্ছে টিস্যুর মতো, দেখতে হচ্ছে এরা টিস্যুর মতো অনেকটা। কিসের মতো দেখতে অনেকটা, অনেকটাই হচ্ছে টিস্যুর মতো। তাহলে এই হচ্ছে আমাদের দন্ডাকৃতির ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগের মধ্যে খেয়াল করে দেখো, আমরা একটা গোলাকার ব্যাকটেরিয়া পাইলাম, একটা দন্ডাকৃতির ব্যাকটেরিয়া পাইলাম। ছবি এঁকে প্রতিটা জিনিস তোমাকে বুঝাই দিলাম যে কক্কাস মানে গোলাকার, একটা থাকলে মনোকক্কাস, 2টা থাকলে ডিপ্লোকক্কাস, 4টা আছে টেট্রাকক্কাস। কক্কাসগুলো মিলে একটা চেইনের মতো গঠন তৈরি করেছে, মালার মতো গঠন করেছে স্ট্রেপ্টোকক্কাস। কক্কাসগুলো মিলে আঙ্গুরের থোকার মতো গঠন তৈরি করেছে স্টেফাইলোকক্কাস। কক্কাসগুলো মিলে ঘনকের মতো তৈরি করছে সার্সিনা। দন্ডাকৃতির ব্যাকটেরিয়া একটা আছে মনোব্যাসিলাস, 2টা আছে ডিপ্লোব্যাসিলাস। দন্ডাকার ব্যাকটেরিয়াগুলো মিলে মালার মতো করেছে স্ট্রেপ্টোব্যাসিলাস। দন্ডাকার ব্যাকটেরিয়াগুলো মিলে গোলকের মতো একটা গোলাকার গঠন তৈরি করেছে কক্কোব্যাসিলাস। দন্ডাকৃতির ব্যাকটেরিয়াগুলো মিলে একটা অলিক টিস্যুর মতো গঠন তৈরি করেছে প্যালিসেড ব্যাসিলাস। সো এইটা হচ্ছে আমাদের ব্যাসিলাস, ব্যাসিলাস, ব্যাসিলাস রিলেটেড কথাবার্তা। এখন হচ্ছে আমাদের হচ্ছে এবার ইন্ডিপেন্ডেন্ট কিছু আছে, যে ইন্ডিপেন্ডেন্ট কিছু, যে এরকম কক্কাস আর ব্যাসিলাসের মধ্যে আমরা এই উদাহরণগুলো যে কয়টা বলে দিছি ভাইয়া, সেই কয়টা উদাহরণই লাগবে। বাকি উদাহরণগুলো কেন পরে এলাম না, কারণ বই পড়তে গেলে দেখবা যে এই নামের সাথে উদাহরণের পুরা মিল আছে। তো তুমি উদাহরণ দেখেই বলতে পারবা, বা নাম ধরে তোমার বললো নিচের কোনটা স্টেফাইলোকক্কাস, ওখানে তুমি
উদাহরণ কি পাবা, যেমন স্টেফাইলোকক্কাসের উদাহরণ বইয়ে দেওয়া আছে হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, হ্যাঁ অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। তাইলে তোমার যদি জিজ্ঞাসা নিচের কোনটা স্ট্রেপ্টোকক্কাস, তুমি অপশনেই পেয়ে গেলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, নিচের কোনটা স্টেফাইলোকক্কাস, অপশনে পেয়ে গেলে স্টেফাইলোকক্কাস অরিয়াস। এখন এখানে কিছু এক্সট্রা নাম আছে, যেমন মনোব্যাসিলাস ইকোলাই, তো তুমি তো আর ইকোলাই দেখে বুঝতে পারবে না মনোব্যাসিলাস, তাই এটা মনে রাখতে হবে। ডিপ্লোব্যাসিলাস মোরাক্সেলা, কক্কোব্যাসিলাস সালমোনেলা টাইফি। এখন আসো যে আমাদের কিছু ইন্ডিপেন্ডেন্ট বস পাওয়া যায়, যে আমাদের যেমন হচ্ছে কমাকৃতি বা এটাকে ইংরেজিতে বলা হয় ভিব্রিও শেপড, কমাকৃতি বা এটাকে বলা হয় ভিব্রিও শেপড। এটা আমাদের কি করে, এটার কারণে এটা হচ্ছে আমাদের এইটার মধ্যে আছে ভিব্রিও কলেরা, এটাকে কি বলি, ভিব্রিও কলেরা বলি। এটা কমাকৃতি, এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা ভিব্রিও কলেরা বলি। স্পাইরিলাম হচ্ছে সর্পিলাকার, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা, তারপর হচ্ছে সর্পিলাকার হচ্ছে আমাদের কি স্পাইরিলাম, এটা হচ্ছে আমাদের স্পাইরিলাম মাইনাস। তারপর হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে, তাহলে একটা কমাকৃতি বা ভিব্রিও কলেরা, সর্পিলাকার বা স্পাইরিলাম, এটা দিয়ে আসি স্পাইরিলাম মাইনাস। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আসে, সেটা হচ্ছে আমাদের বহুরূপী বা প্লিওমরফিক, বহুরূপী বা ইংরেজিতে বলা হয় হচ্ছে প্লিওমরফিক, বহুরূপী বা ইংরেজিতে বলা হয় হচ্ছে প্লিওমরফিক। এটা হচ্ছে রাইজোবিয়াম। তারপর একটা আছে তারকাকৃতি, যে জিনিসটা দেখতে তারকাকৃতি দেখবা যে তারকাকৃতি মানে স্টার না, স্টারের সাথে নাম মিলে স্টেলা, স্টারের সাথে নাম মিলে স্টেলা। সো এই কয়টা নাম হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, অণুজীব 2 এর ক্লাস কোথায়? অণুজীব 2 এর ক্লাস তো গ্রুপেই আছে, নাকি গ্রুপে নাই? গ্রুপ থেকে কি উধাও হয়ে গেছে নাকি অণুজীব 2 এর ক্লাস? কেউ আমার ক্লাস উড়াই দিল নাকি আবার? অণুজীব 2 আসলেই তো অণুজীব 2 এর ক্লাস কই? ও আচ্ছা, অণুজীব 2 হচ্ছে এক লিখে অণুজীব 2 নিয়ে ফেলছি। অণুজীব 2 আর অণুজীব হচ্ছে যে 1 মিনিট 7 মিনিট, অণুজীব 2 লেখা হয়, অণুজীব 1ই লিখছিলাম ওইটার মধ্যে। এই যে কালকেই তো নিলাম 3 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা 23 মিনিট নিছি কালকে, এটা অণুজীব 2 হবে, এটা অণুজীব 1 লেখা। তোমরা আমাদের কেউ স্মরণও করায় দাও না, দীপও স্মরণ করায় দেয় না, ওই দ্বারা মাইক দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের হচ্ছে এতটুকু বিষয় গেল। এখন আসো যে আমরা একটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে জানবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় সিকিউ আকারে আসবে, যে ব্যাকটেরিয়ার গঠন এটা পরীক্ষার জন্য আমাদের সিকিউ প্রশ্ন হিসেবে আসবে। তাহলে ব্যাকটেরিয়ার গঠন এটা পরীক্ষায় সিকিউ আকারে আসবে। ব্যাকটেরিয়ার গঠন এটা পরীক্ষায় কি আকারে আসবে? সিকিউ আকারে আসবে, মাস্ট। ব্যাকটেরিয়ার গঠন এটা পরীক্ষায় সিকিউ আকারে আসবে। তাহলে প্রথমে ছবি আঁকা শিখি। দেখো, ব্যাকটেরিয়ার গঠনের ছবির মধ্যে প্রথম কথা, ব্যাকটেরিয়ার 3টা লেয়ার আছে। কয়টা লেয়ার? 3টা লেয়ার আছে। তাহলে প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে কোষ প্রাচীরের লেয়ার। প্রথম যে লেয়ারটা আমরা দিব সেটা হচ্ছে এর বিখ্যাত কোষ প্রাচীরের লেয়ার দিব ব্যাকটেরিয়ার মধ্যে। কোষ প্রাচীরের ঠিক নিচে আমি দিব হচ্ছে কোষ ঝিল্লির লেয়ার। কোষ প্রাচীরের নিচে কি দিব? কোষ ঝিল্লির লেয়ার। আর কোষ ঝিল্লির এখানে হচ্ছে যে একটা ভাঁজ দিবা, এখানে একটা ভাঁজ দিবা, এটা মূলত হচ্ছে মেসোজোম বুঝাবে, যেটা একে 2 ভাগ হতে সাহায্য করবে। তার বাইরে আমাদের আরেকটা ঝিল্লি দিবা, এটা হচ্ছে সব ব্যাকটেরিয়াতে থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকে না। এটা হচ্ছে সব ব্যাকটেরিয়াতে আমাদের হচ্ছে থাকবে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে আছে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে এটা নাই। এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখো, ব্যাকটেরিয়ার গঠন হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যাকটেরিয়ার গঠন হিসাবে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, যে আমাদের হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর, এটার নাম কি? এটার নাম হচ্ছে তাহলে কোষ প্রাচীর। দেখো, জেনে রাখো এটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মূল একটা জিনিস, কোষ প্রাচীর, বা এটাকে কি বলা হয়? আমাদের হচ্ছে সেল মেমব্রেন। কোষ প্রাচীর সেল মেমব্রেন না, সেল ওয়াল।
কোষ প্রাচীর হচ্ছে সেল ওয়াল। তারপর এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা এটাকে কোষ ঝিল্লিও বলা হয়। সাইটোপ্লাজমীয় ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা এটাকে বলা হয় কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় কোষ ঝিল্লি। আচ্ছা, ভেরি গুড, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা কোষ ঝিল্লি বললাম। এরপর উপরে যে সবুজ সবুজ ডট ডট দিচ্ছি, এটা কি রে ভাই? এটা হচ্ছে ক্যাপসুল। এটা কি আমাদের? এটা হচ্ছে ক্যাপসুল। এটা অনেক ব্যাকটেরিয়াতে থাকে, অনেক ব্যাকটেরিয়াতে থাকে না। আচ্ছা, গেল তিনটা বিষয়। এরপর হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে নিউক্লিয় বস্তু। ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকবে? ব্যাকটেরিয়ার ভেতর হচ্ছে আমাদের নিউক্লিয় বস্তু থাকবে, এরকম পেঁচানো কি থাকবে? নিউক্লিয় বস্তু, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্রোমোজোম, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে ক্রোমোজোমের বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে। ক্রোমোজোমের বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ থাকে। এই যে ক্রোমোজোমের বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার যে ডিএনএ আছে, এটাকে কি বলি? ক্রোমোজোমের বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ আছে, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমিড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাজমিড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাজমিড। ব্যাকটেরিয়ার বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ আছে, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে প্লাজমিড বলি। ব্যাকটেরিয়ার বাইরে ক্রোমোজোমের বাইরে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ আছে, এটাকে প্লাজমিড বলি। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা হচ্ছে আমাদের দুনিয়া চেঞ্জ করে দিছে এরকম একটা বিষয় হচ্ছে প্লাজমিড। আচ্ছা, এরপর কি থাকবে? এরপর থাকবে এখানে রাইবোজোম থাকবে। এখানে আমাদের রাইবোজোম থাকবে, রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। এই রাইবোজোমটা কত এস? 70S রাইবোজোম থাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের এই রাইবোজোম থাকে, রাইবোজোম। এবং রাইবোজোমটা কেমন হয়? রাইবোজোমটা হয় হচ্ছে আমাদের 70S। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে আমাদের এই পিলি। এইরকম হচ্ছে আমাদের একটা শক্ত দন্ডাকৃতির অংশ থাকে, শক্ত দন্ডাকৃতির অংশ থাকে, সেটাকে কি বলি? সেটাকে বলা হয় হচ্ছে পিলি। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে পিলি। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পিলি। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা পিলি। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে পিলি। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে পিলি। এটাকে বলা হয় পিলি বলা হয়। আর হচ্ছে এরকম আমাদের হচ্ছে চুলের মতো কিছু নরনশীল অংশ দেখতে পাই, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাজেলা। চুলের মতো এরকম কিছু নরনশীল অংশ দেখতে পাই, এগুলাকে কি বলা হয়? এগুলোর নাম হচ্ছে আমাদের ফ্লাজেলা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে এর মধ্যে? আর কি আছে? আর কি আছে? আর কি আছে? আর হচ্ছে এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে কি বলি? বলছিলাম যে এই ভাঁজটার নাম হচ্ছে বেসোজোম। এটার নাম কি? বেসোজোম। বেসোজোম, মেসোজোম। এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মূল ছবিটা। আর কিছু নাই ব্যাকটেরিয়ার মধ্যে। আর হচ্ছে কিছু দেখায়, তোমার চর্বি দ্বারা দেখায়, এদেরকে ভলিউটিড বলা হয়। আমাদের হচ্ছে কিছু চর্বি দ্বারা দেখায়, এরকম চর্বি দ্বারা, এটাকে বলা হয় ভলিউটিড। ভলিউটিড। ঠিক আছে? তাহলে এটা কিসের চিত্র? এটা হচ্ছে চিত্র ব্যাকটেরিয়া। চিত্র ব্যাকটেরিয়া। এটা কিসের চিত্র? চিত্র ব্যাকটেরিয়া। চিত্র হচ্ছে কি আমাদের? চিত্র হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন। ব্যাকটেরিয়ার গঠন। চিত্র কি? চিত্র হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। চিত্র কি? চিত্র হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। এখন খেয়াল করো হচ্ছে সবকিছুর মানে কি বুঝাই দিব। আচ্ছা, ফ্লাজেলাটা সবকিছুর মানে কি বুঝাই দিব। এই ফ্লাজেলার পিলিটাকে একটু ডিপ করবা, এই সাইটোপ্লাজমীয় ঝিল্লি পর্যন্ত নিবে এটাকে। ঠিক আছে? ফ্লাজেলা কি, পিলি কি, মেসোজোম কি, কোষ ঝিল্লি কি, প্রতিটা জিনিস নিয়েই তো ইন ডিটেলসে আলোচনা হবে। পিলিটাকেও একদম হচ্ছে এই সাইটোপ্লাজমীয় ঝিল্লি পর্যন্ত নিয়ে যাও, পিলিটাকেও এই সাইটোপ্লাজমীয় ঝিল্লি পর্যন্ত নিয়ে যাও। আসো, এখন আসো যে আমরা হচ্ছে এই ব্যাকটেরিয়ার গঠনের সিকিউতে আমরা হচ্ছে এই ছবিটা আমাদের আঁকতে হয় ব্যাকটেরিয়ার গঠনের সিকিউতে। এরপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অংশের বিস্তারিত আমাদের জানতে হবে। এক নম্বরে যেটা কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা ইংরেজিতে যেটাকে কি বলতেছি আমরা? সেল ওয়াল। এই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল আছে, এই কোষ প্রাচীর বা সেল ওয়ালের মধ্যে আমাদের কি আছে? যে কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটা পেপটিডোগ্লাইকান লেয়ার দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? প্রতিটা ব্যাকটেরিয়াকে ঘিরে কোষ প্রাচীর থাকে, এটা পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড দ্বারা আমাদের গঠিত। পেপটিডোগ্লাইকান একটা কার্বোহাইড্রেটের পলিমার। আমাদের হচ্ছে কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে, পুরো কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে, কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে, কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে, কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে
ঘিরে রাখে, কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াটাকেই হচ্ছে আমাদের কি করে, ঘিরে রাখে। পুরো যে ব্যাকটেরিয়াটা আছে সেই পুরো ব্যাকটেরিয়াটাকে ঘিরে রাখে, কে ঘিরে রাখে হচ্ছে কোষ প্রাচীর। তাই কোষ প্রাচীর হচ্ছে পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে। এই কোষ প্রাচীর হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকান বা হচ্ছে আমাদের মিউকোপ্রোটিন দ্বারা গঠিত, মিউকোপ্রোটিন দ্বারা গঠিত, পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। এই যে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, এটা বেসিক্যালি কার্বোহাইড্রেটের পলিমার গঠিত, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের এখানে আমাদের সহায়ক উপাদান হিসেবে দুইটা জিনিস থাকে, একটা মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। সহায়ক উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। সহায়ক উপাদান হচ্ছে মুরামিক অ্যাসিড আর হচ্ছে আমাদের কি টিকোইক অ্যাসিড। সহায়ক উপাদান কি মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। সহায়ক উপাদান হচ্ছে মুরামিক অ্যাসিড আর হচ্ছে টিকোইক অ্যাসিড। সহায়ক উপাদান হচ্ছে মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে কি টিকোইক অ্যাসিড। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দুনিয়াতে এই কোষ প্রাচীর নাই, কোষ প্রাচীর বিগলন করতে পারে লাইসোজাইম এনজাইম, আর কোষ প্রাচীর নাই এরকম একটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর নাই, এটা দুনিয়ার ক্ষুদ্রতম কোষ হিসেবে কাজ করে, মাইকোপ্লাজমা। তো আমাদের কোষ প্রাচীর নাই, কোষ প্রাচীর নেই কার মধ্যে? কোষ প্রাচীর নেই হচ্ছে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়াতে, এবং মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া কিন্তু দুনিয়ার সবচেয়ে ছোট কোষ। এই মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোষ, দুনিয়ায় ক্ষুদ্রতম কোষ হিসাবে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়াকে পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের আরেকটা কথা হচ্ছে যে এই কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে তারা কোষ প্রাচীরকে বিগলন করতে পারে কে? লাইসোজাইম এনজাইম কোষ প্রাচীর বিগলন করতে পারে। কে কোষ প্রাচীর বিগলন করতে পারে? লাইসোজাইম এনজাইম কোষ প্রাচীর বিগলন করতে পারে। লাইসোজাইম এনজাইম কোষ প্রাচীর বিগলন করে। এই লাইসোজাইম এনজাইম কোথায় থাকে বলো তো? কার লেজে লাইসোজাইম এনজাইম থাকে? আমরা পড়ে আসছি লাইসোজাইম এনজাইম হচ্ছে আমাদের এই কোষ প্রাচীর বিগলন করে, কোষ প্রাচীরটাকে হচ্ছে লাইসোজাইম এনজাইম হচ্ছে বিগলন করে। লাইসোজাইম এনজাইমটা কি আমাদের কি করে? কোষ প্রাচীরকে বিগলন করে। লাইসোজাইম এনজাইম কাকে বিগলন করে? কোষ প্রাচীরকে বিগলন করে। কে কোষ প্রাচীর বিগলন করে? লাইসোজাইম এনজাইম। এখন ব্যাকটেরিয়া কোষ প্রাচীর নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার দুইটা ভাগ আছে, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা কিভাবে ভাগ করি? তাহলে খেয়াল করো যে কোষ প্রাচীর পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে। কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন দ্বারা গঠিত। সহায়ক উপাদান হচ্ছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। কোষ প্রাচীর নেই মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়াতে, এবং এটা ক্ষুদ্রতম কোষ। লাইসোজাইম এনজাইম কোষ প্রাচীর বিগলন করে। ছবিটা কি আমরা সবাই আঁকছি? ছবিটা কি হচ্ছে যে আমরা আঁকতে পারবো সবাই? ওকে, পারবো আমরা আঁকতে। এখন আসো যে হচ্ছে আমরা তোমাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, সেটা হইছে কি? এটা হইছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জিনিসটা কি। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জিনিসটা আসলে কি? সো আমরা হচ্ছে যে এখানে তোমাকে একটা কথা লিখে দেই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাতলা। এখন এই পুরু আর পাতলা কথাটা একটু পর বুঝবা, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু, এই কথাটা লিখে রাখো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর কোষ প্রাচীর পুরু, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে কোষ প্রাচীর পুরু। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে পুরু। আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এর কোষ প্রাচীর হচ্ছে আমাদের কেমন? কোষ প্রাচীর পাতলা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পুরু, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে আমাদের কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার হচ্ছে কোষ প্রাচীর পাতলা। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পাতলা। গ্রাম পজিটিভের কোষ প্রাচীর পুরু, আর গ্রাম নেগেটিভের কোষ প্রাচীরটা কেমন হয়? পাতলা হয়। এখন আসো যে আমরা যদি যেটা তোমাকে বলতেছিলাম যে গ্রাম পজিটিভকে আর গ্রাম নেগেটিভ জিনিসটা আসলে কি, হোয়াট ইজ গ্রাম পজিটিভ, হোয়াট ইজ গ্রাম নেগেটিভ, দুইটা জিনিস আমরা বলছি তোমাকে। এখন দেখো এটা হচ্ছে একটা স্লাইড, এটা কি একটা, এটা হচ্ছে একটা স্লাইড, এটা হচ্ছে একটা কাচের স্লাইড, তোমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাবে ব্যবহার করো যে এই একটা স্লাইড, এই একটা স্লাইড, দুইটা স্লাইডে আমরা দুইটা ব্যাকটেরিয়া রাখলাম, দুইটা স্লাইডে আমরা দুইটা ব্যাকটেরিয়া রাখলাম, এটাকে বলতেছি এ, এটাকে বলতেছি হচ্ছে আমরা বি, দুইটা স্লাইডে দুইটা ব্যাকটেরিয়া রাখলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটা ব্যাকটেরিয়া রাখলাম আমরা। এই দুইটা কি আমাদের, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, তো দুইটার মধ্যে আমাদের কি, এটা ব্যাকটেরিয়াম, 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 এটা কি আমাদের ব্যাকটেরিয়াম, এটা কি আমাদের ব্যাকটেরিয়াম, এটা কি আমাদের, এটা হচ্ছে ব্যাকটেরিয়াম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াম। এই যে দুইটা স্লাইডে দুইটা ব্যাকটেরিয়াম রাখলাম। এখন
এদের দুইজনের মধ্যে আমরা কিছু কাজ করব, দুইজনের উপর কিছু অত্যাচার চালাবো, ঠিক আছে, অত্যাচার চালাবো। তো কি অত্যাচার চালাবো? প্রথমে হচ্ছে এখানে আমরা হচ্ছে যে ক্রিস্টাল ভায়োলেট রং, ক্রিস্টাল ভায়োলেট মানে বেগুনি রং, তাহলে হচ্ছে যে আমরা প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক যুক্ত করি, ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক যুক্ত করি, যে এই দুইটার মধ্যে আমরা ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক যুক্ত করি, যে ড্রপে ড্রপে ক্রিস্টাল ভায়োলেটের মধ্যে ফেললাম, তাহলে প্রথমে হচ্ছে আমি কি করলাম, ক্রিস্টাল ভায়োলেট, এক ড্রপ ক্রিস্টাল ভায়োলেট, এখানে এক ড্রপ ক্রিস্টাল ভায়োলেট আমরা ফেললাম, এই যে 2 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট আমরা ফেললাম, এই 2 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট ফেলার পর 1 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট ফেললাম, আরেক ড্রপ ক্রিস্টাল ভায়োলেট ফেললাম, 2 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট ফেললাম, এই যে 2 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট আমি ফেললাম, 2 ড্রপ ক্রিস্টাল ভায়োলেট ফেলার পর হচ্ছে আমাদের কি হয়েছে, জিনিসটা হচ্ছে বেগুনি হয়ে যাবে। এরপর একে 1 মিনিট পানি দিয়ে ধুবো, একে কি করব, 1 মিনিট পানি দিয়ে ধুবো, 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 ধুলাম, 1 মিনিট পানি দিয়ে যুক্ত করি, ধুবো, তারপর 1 মিনিট পানি দিয়ে ধুবো, 1 মিনিট পানি দিয়ে ধোয়ার পর 1 মিনিট পানি দিয়ে ধোয়া, 1 মিনিট পানি দিয়ে ধুবো কথাটা কেমন জানি লাগে না, ধোয়া, 1 মিনিট পানি দিয়ে ধোয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে ধোয়া 1 মিনিট পানি দিয়ে ধুলাম, এরপর হচ্ছে আমরা এরপর আয়োডিন যুক্ত করি, এরপর কি করি আমরা, আয়োডিন যুক্ত করি, এরপর হচ্ছে আমরা আয়োডিন যুক্ত করি, আয়োডিন যুক্ত করার পর হচ্ছে যে আবার 1 মিনিট পানি দিয়ে ধুবো, 1 মিনিট পানি দিয়ে ধুবো, 1 মিনিট পানি দিয়ে ধুবো, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি করি, আমরা প্রথমে হচ্ছে যে ক্রিস্টাল ভায়োলেট রং যোগ করি, এরপর হচ্ছে আমরা 1 মিনিট পানি দিয়ে ধুই, এরপর আমরা আবার আয়োডিন যোগ করি, এরপর আবার আমরা হচ্ছে যে 1 মিনিট পানি দিয়ে ধুই, তারপর হচ্ছে যে আমরা কি করি, তারপর হচ্ছে যে আমরা অ্যালকোহল দিয়ে ধুই, তারপর হচ্ছে আমরা স্যাফরনিনের লাল রং দেই, তারপর আবার আমরা হচ্ছে ধুই, মানে হচ্ছে জিনিসপত্র দেওয়ার চেয়ে ধোয়া ধুই বেশি, তারপর হচ্ছে অ্যালকোহল দিয়ে ধুবো, অ্যালকোহল দিয়ে ধোয়া, আচ্ছা অ্যালকোহল দিয়ে ধোয়া এলো, এরপর হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা স্যাফরনিন দিব, এত ধোয়াধুয়ি শেষে আমরা স্যাফরনিনের লাল রং দিব, স্যাফরনিন বেসিক্যালি লাল রং, স্যাফরনিনের লাল রং দিলাম, এরপর হচ্ছে যে আমরা আবার 1 মিনিট ধুবো, আবার 1 মিনিট পানি দিয়ে ধুবো, তাহলে 1 মিনিট পানি দিয়ে ধোয়া, তাহলে আমরা পানি দিয়ে ধোয়া, 1 মিনিট পানি দিয়ে ধোয়া, তাহলে খেয়াল করে দেখো আমি ধুইলাম কয়বার, আমি প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দিলাম, এটা একটা বিষয়, এরপরই হচ্ছে আমার প্রথম ধোয়া, এরপর হচ্ছে আমরা আয়োডিন যুক্ত করলাম, এরপর হচ্ছে যে আমাদের সেকেন্ড ধোয়া, এরপর আমরা অ্যালকোহল দিয়ে আবার ধুইলাম, এরপর আমরা স্যাফরনিন যুক্ত করলাম, এরপর আবার ধোয়া, এই 3টে স্টেপ ছাড়া কিন্তু আমি ধোয়াধুয়ির উপরেই আছি, কলের মধ্যে ট্যাপের মধ্যে পানি ছেড়ে ইচ্ছা মতো ধুবো, এত ধোয়াধুয়ির পরেও যে ক্রিস্টাল ভায়োলেটের রংটা ধরে রাখবে, যে এত কিছুর পরও যে হচ্ছে ধরো ক্রিস্টাল ভায়োলেটের এ হচ্ছে যে আমাদের এই ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে, ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে, এই যে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে, হচ্ছে কি করে, ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে, কি করে, এই ক্রিস্টাল ভায়োলেট রংটাকে ধরে রাখবে, যে ধরে রাখছে ক্রিস্টাল ভায়োলেট রংটাকে, যে ছাড়ে নেই, এত অত্যাচারের পরও ছাড়লো না, প্রথম ভালোবাসা। সো এটাকে বলবো আমরা গ্রাম পজিটিভ, যে এত পজিটিভিটি তার মধ্যে, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটাকে বলবো কি আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করলো আমাদের, যে ক্রিস্টাল ভায়োলেট রংটা ধরে রাখছে, এত কিছুর পরও সে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখছে, কারণ কি, তার কোষপ্রাচীর পুরু, একবার তার কোষপ্রাচীরের ভেতর হচ্ছে ক্রিস্টাল ভায়োলেটটা ঢুকে গেলে আর বের করা তার যায় নাই, এই জন্য কিন্তু আমরা বলছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটা কেমন হয়, পুরু, সো একবার তার মধ্যে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রংটা ঢুকে গেছে, এটা আর বের করা যায় নাই। বি যে আমাদের রয়েছে, বি যে কথাটা আমাদের রয়েছে, এই বি যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে যে ক্রিস্টাল ভায়োলেট রং ছেড়ে দেয়, লাস্টে স্যাফরনিনের লাল রং ধারণ করে, যে ক্রিস্টাল ভায়োলেট রং ছেড়ে দেয়, যে ব্যাকটেরিয়াটা ক্রিস্টাল ভায়োলেট রং ছেড়ে দেয় ও স্যাফরনিনের লাল রং ধারণ করে, স্যাফরনিনের লাল রং ধারণ করে,
স্যাফরনিয়াল লাল রং হচ্ছে ধারণ করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাকে আমরা বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কারণ কি? কারণ ওর কোষপ্রাচীর তো পাতলা, এই পাতলা কোষপ্রাচীরা কত কিছু ধরে রাখবে, ধরে রাখতে রাখতে তো সে অজ্ঞান হয়ে গেল। তাহলে এই যে আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখন কিভাবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ হয় বেসিক সহ তোমাকে বুঝাই দিলাম, এই টেস্টটার মাধ্যমে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ হয়। এখন সেকেন্ড যে কথাটা আমাদের রয়েছে, সেকেন্ড যে কথাটা গুরুত্বপূর্ণ কথা আমাদের রয়েছে, সেই কথাটা হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কারা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কারা। উদাহরণ পরীক্ষার মধ্যে আসে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখতে অনেক কষ্ট হয়েছে আমার এত কষ্ট হয়েছে ছোটবেলায় যে আমার কান্না চলে আসছে এতগুলা নাম মনে রাখতে। তখন আমি চিন্তা করলাম যে এই নামগুলা মনে রাখার জন্য আমার এত কষ্ট হইলো, আমার হচ্ছে 1,00,000 কষ্ট হয়ে গেছে। আমার কত কষ্ট হয়েছে? আমার 1,00,000 কষ্ট হয়েছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য আমরা মনে রাখবো যে 1,00,000 কষ্ট, 1,00,000 কষ্ট, 1,00,000 কষ্ট, 1,00,000 কষ্ট, 1,00,000 কষ্ট দিয়ে আসে। এই এক দিয়ে আসে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এক দিয়ে আসে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, লাখের ল দিয়ে আসে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, লাখের ল দিয়ে আসে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তারপর আসে হচ্ছে আমাদের ক দিয়ে আসে ক্লস্ট্রিডিয়াম, ক দিয়ে আসে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর হচ্ছে শটো দিয়ে দুইটা আসে স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস। এরা সবাই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর বাকিরা কি? বাকিরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে বাকিরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর হচ্ছে আমাদের বাকিরা গ্রাম নেগেটিভ, বাকিরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বাকিরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুনিয়ায় বাকিগুলা যারা আছে তারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মারার জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক কার্যকরী। ব্যাকটেরিয়া মারতে পারে কে? অ্যান্টিবায়োটিক। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মারতে পারে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক। দুনিয়ায় প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছিল, পেনিসিলিন। সো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ধ্বংস, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মারতে পারে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমাদের হচ্ছে ধ্বংস করে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে কে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে কে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন, 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 টেট্রাসাইক্লিন নামক অ্যান্টিবায়োটিক। টেট্রাসাইক্লিনের নামটাই বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন স্ট্রেপ্টোমাইসিন, আরও অনেক আছে। গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোমাইসিন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভকে ধ্বংস করে। এরকম আরও অনেক অ্যান্টিবায়োটিক আছে, তোমাদের জন্য ছোট্ট করে দুইটা বলে গেলাম। তাই দেখো, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের কনসেপ্ট। তো আমাদের পরীক্ষায় এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দিয়েও কিন্তু সিকিউ আসতে পারে। আরেকটা বিষয় যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কোষ প্রাচীর সম্পর্কে জানলাম, এই ব্যাকটেরিয়ার গঠনের ছবি আর কোষ প্রাচীরের বিবরণ, এবং কোষ প্রাচীর মোটা এবং পাতলা হওয়ার উপর ভিত্তি করে যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আছে। আমি আবারও তোমার বিষয়টাকে বলি, যে দুইটা কাচের স্লাইডের মধ্যে তুমি একটা ব্যাকটেরিয়া নিলা, প্রথমে তাদের মধ্যে ড্রপার দিয়ে ক্রিস্টাল ভায়োলেট রং দিলা, ক্রিস্টাল ভায়োলেট রং দিলে বেগুনি হবে, এরপরে কি তুমি পানি দিয়ে ধুয়ে ফেললা, ধোয়ার পর এর মধ্যে কিছু আয়োডিন দিলা, লুগোলস আয়োডিন বলি আমরা, আয়োডিন এক ড্রপ আয়োডিন দিলা, এরপর আবার একে 1 মিনিট পানি দিয়ে ধুইলা, তাও মনে শান্তি হইল না, অ্যালকোহল দিয়ে এর ধুইলা, ওকে, ধোয়ার পর এরপর একে স্যাফ্রনিয়াল লাল রং দিলা। উদ্দেশ্য হচ্ছে এত ধোয়াধুয়ি করছি, তুই যা নিছিস সব মুছে ফেল, স্যাফ্রনিয়াল লাল রং দিলাম। সো এটা হচ্ছে 1 নম্বর রঞ্জক, এটাকে বলে বিপরীত রঞ্জক, ইংরেজিতে বলে এটাকে স্টেইন, এটাকে বলে কাউন্টার স্টেইন, যে এটাকে মোছার জন্য এটাকে আমরা কাউন্টার দিচ্ছি, স্যাফ্রনিয়াল লাল রং। লাল রং দেওয়ার পর আবার ধুইলাম, তারপরে দেখা গেল যে হচ্ছে যে ওই যে প্রথমে ক্রিস্টাল ভায়োলেট রং সেটাকেই ধরে রাখছে, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে হচ্ছে এত অত্যাচার সহ্য করতে না পারিয়ে ক্রিস্টাল ভায়োলেট রংকে ছেড়ে দিয়েছে এবং স্যাফ্রনিয়াল লাল রং ধারণ
সম্প্রসারণ করেছে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেটা কি? সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেটা কি? সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মনে রাখবে 1 লাখ কস্টোডিয়া, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, বাকি সবাই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক। খুবই ইম্পর্টেন্ট হাই ইল্ড কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু হচ্ছে তোমরা বেশিরভাগ সময় না পড়া চলে যাও পরীক্ষার মধ্যে। এরপর তাহলে আমরা হচ্ছে যে কি পড়লাম? কোষ প্রাচীর পড়লাম। নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে ক্যাপসুল। নেক্সট আসে কি আমাদের? নেক্সট আসে হচ্ছে আমাদের ক্যাপসুল। নেক্সট আসে যেটা আমাদের সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে সব ব্যাকটেরিয়াতে থাকে না। ক্যাপসুল হচ্ছে আমাদের ক্যাপসুল 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 2 নম্বর কথা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল হচ্ছে সকল ব্যাকটেরিয়াতে থাকে না। ক্যাপসুল হচ্ছে কি করে না? ক্যাপসুল হচ্ছে আমাদের সকল ব্যাকটেরিয়াতে থাকে না। ক্যাপসুল আমাদের কি করে না? ক্যাপসুল হচ্ছে আমাদের সকল ব্যাকটেরিয়াতে থাকে না। বহু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ঘিরে আমাদের এই পুরু স্তরটা থাকে, ক্যাপসুল বা স্লাইম স্তর। তাহলে এই ক্যাপসুল বা স্লাইম স্তরটা হচ্ছে আমাদের বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর ঘিরে অবস্থান করে। বহু ব্যাকটেরিয়াতে কি হয় আমাদের? কোষ প্রাচীর ঘিরে অবস্থান করে। কোষ প্রাচীর ঘিরে এরা অবস্থান করে। কোষ প্রাচীর ঘিরে একটি স্তর থাকে, তাকে ক্যাপসুল বা স্লাইম স্তর বলে। তাকে ক্যাপসুল বা স্লাইম স্তর বলে। তাকে এটাকে কি বলতে পারি আমরা? এটাকে ক্যাপসুলও বলতে পারি বা স্লাইম স্তর বলতে পারি। ক্যাপসুল বা স্লাইম স্তর বলা হয়। ক্যাপসুল বা কি বলা হয়? স্লাইম স্তর বলে। ক্যাপসুল বা স্লাইম স্তর বলে। ক্যাপসুল বা স্লাইম স্তর বলে। এরা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করা। 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 প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে ব্যাকটেরিয়াকে, যে মরে যাইতে নিচ্ছে ব্যাকটেরিয়া ওই জায়গার থেকে বাঁচায়। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে যে আমরা ফ্লাজেলার জিনিসটা সম্পর্কে জানবো। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। দেখা যায় হচ্ছে ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। ফ্লাজেলা কি? ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। ফ্লাজেলা হচ্ছে এই নলাকার রড বিশেষ, নলাকার নরনশীল 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 রড বিশেষ হচ্ছে আমাদের এই ফ্লাজেলা। এবং এটা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। এটা কি নামক প্রোটিন দ্বারা গঠিত? ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন নামক হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে? কি প্রোটিন দ্বারা গঠিত? ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করে। এদের কাজ কি? ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করে। ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করে। ব্যাকটেরিয়াকে চলনে সাহায্য করে। ব্যাকটেরিয়াকে কিসে সাহায্য করে? চলনে সাহায্য করে। কিসে সাহায্য করে? চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। চলনে সাহায্য করে। সো এর বেসিক্যালি 3টা অংশ থাকে। 3টা অংশ থাকে। এর বেসিক্যালি আমাদের 3টা অংশ থাকে। এর বেসিক্যালি 3টা অংশ থাকে। এর বেসিক্যালি কি থাকে? এর বেসিক্যালি 3টা অংশ থাকে। একটা হচ্ছে আমাদের এই বেজাল বডি, একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে এই বেজাল বডি, একটা হচ্ছে কি আমাদের এই বেজাল বডি, একটা হচ্ছে এই বেজাল বডি, একটা হচ্ছে এই বেজাল বডি। 2 নম্বরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের হুক, আর এই অংশটা হচ্ছে আমাদের সূত্র। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে সূত্র। তাহলে হচ্ছে বেজাল বডি, হুক আর হচ্ছে সূত্র। বেজাল বডি, হুক আর সূত্র। এটা হচ্ছে ফ্লাজেলার 3টা অংশ, বেজাল বডি, হুক আর সূত্র। বেজাল বডি, হুক আর সূত্র। সো হচ্ছে আমাদের কয়টা অংশ থাকে ফ্লাজেলার মধ্যে? 3টা অংশ থাকে। 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। ঠিক আছে? 4 নম্বর যে বিষয়টা আমাদের থাকে সেটা হচ্ছে পিলি। 4 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পিলি। পিলিটা হচ্ছে আমাদের, এটা চিত্র ফ্লাজেলা, চিত্র হচ্ছে ফ্লাজেলা। আমাদের হচ্ছে এখানে আসা যাক। নেক্সট কথা হচ্ছে পিলি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় ক্ষুদ্র দৃঢ় সংখ্যায় অধিক লোম সদৃশ অঙ্গ থাকে। সো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আমাদের হচ্ছে ক্ষুদ্র দৃঢ় সংখ্যায় অসংখ্য ক্ষুদ্র দৃঢ় অসংখ্য আমাদের হচ্ছে ক্ষুদ্র দৃঢ় অসংখ্য পিলি থাকে। ক্ষুদ্র দৃঢ় অসংখ্য কি থাকে? ক্ষুদ্র দৃঢ় অসংখ্য হচ্ছে আমাদের পিলি থাকে। ক্ষুদ্র দৃঢ় অসংখ্য কি থাকে? আমাদের পিলি থাকে। ক্ষুদ্র দৃঢ় অসংখ্য লোম সদৃশ, ক্ষুদ্র দৃঢ় অসংখ্য লোম সদৃশ, ক্ষুদ্র দৃঢ় অসংখ্য হচ্ছে লোম সদৃশ পিলি থাকে। লোম সদৃশ
পিলি থাকে, ক্ষুদ্র দৃঢ় অসংখ্য লোম সদৃশ পিলি থাকে। আমাদের এই যে পিলি আছে, পিলি দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট পাইলাস আর একটা হচ্ছে সেক্স পাইলাস। এই যে পিলি আছে, পিলি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট পাইলাস, অ্যাটাচমেন্ট পাইলাস, অ্যাটাচমেন্ট পাইলাস, অ্যাটাচমেন্ট পিলি, অ্যাটাচমেন্ট পিলি, আর একটা হচ্ছে সেক্স পিলি, সেক্স পিলি। অ্যাটাচমেন্ট পিলিটা কি করে? অ্যাটাচমেন্ট পিলিটা হচ্ছে কি পোষক দেহের সাথে যুক্ত হতে সাহায্য করে। অ্যাটাচমেন্ট পিলিটাকে কি করবে? পোষক দেহের সাথে যুক্ত করতে সাহায্য করবে, পোষক দেহের সাথে যুক্ত হতে সাহায্য করে, পোষক দেহের সাথে যুক্ত করে, পোষক দেহের সাথে যুক্ত হতে সাহায্য করে, পোষক দেহের সাথে যুক্ত হতে সাহায্য করে আমাদেরকে অ্যাটাচমেন্ট পিলি। আর সেক্স পিলির কাজ কি? সেক্স পিলির কাজ হচ্ছে আমাদের যৌন জননে সাহায্য করে। ব্যাকটেরিয়ায় কিন্তু যৌন জনন হয়, যৌন জননে সাহায্য করে, যৌন জননে হচ্ছে সাহায্য করে, যৌন জননে সাহায্য করে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা হচ্ছে যে ক্যাপসুল সম্পর্কে জানলাম, ফ্লাজেলা সম্পর্কে জানলাম, পিলি সম্পর্কে জানলাম, পিলি সম্পর্কে জানলাম। ঠিক আছে, লেখা হয়েছে এতটুকু। এরপরে অংশ হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন স্ল্যাশ সাইটোপ্লাজমীয় ঝিল্লি স্ল্যাশ কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। তো এই প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমীয় মেমব্রেন বা কোষ ঝিল্লি এরা সাইটোপ্লাজমকে বেষ্টন করে থাকে। এরা কি করে আমাদের? এরা হচ্ছে সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, এরা সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে কি করে? সাইটোপ্লাজমকে এরা বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে এরা ঢেকে রাখে, সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, সাইটোপ্লাজমকে এরা ঢেকে রাখে। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা কোষ ঝিল্লির প্রথম কথা, যে সাইটোপ্লাজমকে এরা বেষ্টন করে রাখবে, প্রথম কথা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বডিতে যে প্লাজমা মেমব্রেন আছে এটা কিন্তু ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এরাও হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। এবং হচ্ছে আমাদের কি হয়েছে কথা? ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত প্লাস ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত প্লাস হচ্ছে লিপোপ্রোটিন থাকে, লিপোপ্রোটিন, ফসফোলিপিড বাইলেয়ার দুই পাশে ফসফোলিপিড আর হচ্ছে আমাদের প্লাস হচ্ছে লিপোপ্রোটিন থাকে, লিপোপ্রোটিন থাকে, লিপোপ্রোটিন থাকে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমাদের হচ্ছে সাইটোপ্লাজমকে বেষ্টন করে রাখে, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, প্লাস হচ্ছে লিপোপ্রোটিন থাকে, এবং সাথে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে এখানে কোলেস্টেরল থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এবছর মেডিকেলে এই প্রশ্নটা আসছে। দেখো এবছর মেডিকেলের যে প্রশ্ন, এটা স্পেসিফিক প্রশ্ন, ডিরেক্ট উত্তর এরকম ছিল না, বেশিরভাগ প্রশ্ন সত্য মিথ্যা ছিল। সো দ্যাটস ওয়াই যে ভালো করে জানে নাই সে মেডিকেলে চান্স পায় নাই, যে ভালো করে জানে নাই সে বায়োলজিতে ডাব্বা মারছে। যেমন এখানে হচ্ছে কোলেস্টেরল থাকে না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আমি এখানে 3টা জিনিস তোমার পড়ায় দিই, যে হচ্ছে যে আমাদের এই প্রাণীদেহে কোষ ঝিল্লিতে, প্রাণীদেহে আমাদের কোষ ঝিল্লি যে আছে সেই কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে। প্রাণীদেহে কোষ ঝিল্লিতে কি থাকে? কোলেস্টেরল থাকে। প্রাণীদেহে কোষ ঝিল্লিতে কি থাকে? কোলেস্টেরল থাকে। আর হচ্ছে আমাদের যে প্রাণীদেহে কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে, প্রাণীদেহে বা উদ্ভিদ দেহে, দুই জায়গায়, প্রাণী বা উদ্ভিদ দেহে। আচ্ছা, ছত্রাকের যে কোষ ঝিল্লি আছে, ছত্রাকের কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না, কোলেস্টেরলের পরিবর্তে আর্গোস্টেরল থাকে। আচ্ছা, কোলেস্টেরলের পরিবর্তে কি থাকে? আর্গোস্টেরল থাকে। কোলেস্টেরলের পরিবর্তে কি থাকে? আর্গোস্টেরল থাকে, আর্গোস্টেরল থাকে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়াতে কোলেস্টেরল বলো আর্গোস্টেরল বলো, এই ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল বা আর্গোস্টেরল কোনোটাই থাকে না, কোলেস্টেরল বা এই আর্গোস্টেরল থাকে না, কোলেস্টেরল বা আর্গোস্টেরল থাকে না, কোলেস্টেরল বা আর্গোস্টেরল কি করে না?
থাকে না, কোলেস্টেরলও থাকে না, আলডোস্টেরনও থাকে না। এটা কিন্তু এবার উদ্দীপকে ছিল এই প্রশ্ন, মানে 4টা অপশনের মধ্যে একটা অপশনে সত্য নয়ের মধ্যে ছিল। আচ্ছা, আমাদের এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনই কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে এবং শক্তি উৎপাদনে বা এটিপি তৈরিতে সাহায্য করে। আমাদের এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেনটাই কিন্তু ব্যাকটেরিয়ার শক্তি উৎপাদন বা এটিপি তৈরিতে সাহায্য করে। কারণ ব্যাকটেরিয়া তো কোনো মাইটোকন্ড্রিয়া নাই, ওর তো বাঁচতে হবে না, ওর তো বাঁচতে হবে। কেমনে বাঁচবে? ও এনার্জি পাবে কার থেকে? ও যে বাঁচবে ও এনার্জি পাবে কার থেকে? ও এনার্জি পাবে এই প্লাজমা মেমব্রেন থেকে। এই প্লাজমা মেমব্রেনে হচ্ছে আমাদের বহু এনজাইম থাকে যার সাহায্যে কি হয়? এটিপি তৈরি হয়। যার সাহায্যে হচ্ছে এটিপি তৈরি হয়। যার সাহায্যে কি হয়? এটিপি তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে ব্যাকটেরিয়ার এটিপি তৈরি হয় কোথায়? প্লাজমা মেমব্রেনে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মেসোজোম জিনিসটা হচ্ছে আমাদের এই প্লাজমা মেমব্রেনের ভাঁজ। মেসোজোম জিনিসটা কি? প্লাজমা মেমব্রেনের ভাঁজ। মেসোজোম জিনিসটা হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে। প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে যা ব্যাকটেরিয়ার বিভাজনে ভূমিকা রাখে। ব্যাকটেরিয়ার বিভাজনে ভূমিকা রাখে। হচ্ছে কি রাখে? ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে মেসোজোম প্লাজমা মেমব্রেনের ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে যা ব্যাকটেরিয়ার বিভাজনে সাহায্য করে। তারপরে পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজম হিসেবে ব্যাকটেরিয়ার মধ্যে তো আমাদের হচ্ছে অনেক কিছুই থাকে। যে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে মূল জিনিস হচ্ছে রাইবোজোম থাকে, মুক্ত রাইবোজোম বা পলিরাইবোজোম। এখানে হচ্ছে সালোক সংশ্লেষণ ব্যাকটেরিয়াতে ক্রোম্যাটাফোর থাকে, তরুণ ব্যাকটেরিয়াতে ভলিউটিন থাকে, চর্বি দানা থাকে। সো হচ্ছে দেখা যায় আমাদের নেক্সট কথা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে হচ্ছে আমাদের একটা জিনিসই থাকে, আমরা জানি মুক্ত রাইবোজোম, মুক্ত বা পলিরাইবোজোম। মুক্ত বা একসাথে যুক্ত আছে সেটাকে আমরা বলি পলিরাইবোজোম। মুক্ত বা এটাকে কি বলি আমরা? পলিরাইবোজোম। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে আমাদের হচ্ছে চর্বি দানা বা ভলিউটিন থাকে। ক্রোম্যাটাফোর থাকে হচ্ছে সালোক সংশ্লেষণী ব্যাকটেরিয়াতে। ক্রোম্যাটাফোর কোথায় থাকে? ক্রোম্যাটাফোর থাকে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে। যে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করবে সেই ব্যাকটেরিয়াতে ক্রোম্যাটাফোর থাকবে। সালোক সংশ্লেষণী ব্যাকটেরিয়াতে ক্রোম্যাটাফোর থাকবে। সো এই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম রিলেটেড কথাবার্তা। আর 2টা পয়েন্ট বাকি আছে, একটা হচ্ছে আমাদের ক্রোমোজোম আর একটা হচ্ছে প্লাজমিড। দেখা শেষ করি আমরা দ্রুত। পরীক্ষায় এই কোষ প্রাচীর এবং মানে ব্যাকটেরিয়ার গঠন ছবিটা এবং ব্যাখ্যা চাইতে পারে। তাইলে তখন চাইলে কি ছোট ছোট করে প্রতিটা পয়েন্ট সম্পর্কে হালকা হালকা কথা লিখে দিব আমরা, তো ডিপে তো যাওয়ার সময় হবে না পরীক্ষার হলে। তারপর 8 নম্বর কথা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তো হচ্ছে আমাদের ক্রোমোজোম দেখা যায় সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেবলমাত্র একটা ক্রোমোজোম থাকে। আমাদের এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে শুধু আমাদের কি থাকে? ক্রোমোজোম থাকে। সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে ক্রোমোজোম থাকে যা মূলত বৃত্তাকার ডিএনএ। এটা কি মূলত আমাদের বৃত্তাকার ডিএনএ, যা মূলত হচ্ছে আমাদের বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। এখানে হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে
না, হিস্টোন প্রোটিন থাকে না, তাই এদেরকে নগ্ন ক্রোমোজোম বলা হয়। হিস্টোন প্রোটিন থাকে না, তাই এদেরকে নগ্ন ক্রোমোজোম বলা হয়, তাই এদেরকে নগ্ন ক্রোমোজোম বলে, তাই এদেরকে নগ্ন ক্রোমোজোম বলে, তাই এদেরকে নগ্ন ক্রোমোজোম বলা হয়, নগ্ন ক্রোমোজোম বলে, নগ্ন ক্রোমোজোম বলে। আর আরেকটা বিষয় হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটাই হচ্ছে প্রকৃত বৃত্তাকার ডিএনএ থাকে। দেখো আমাদের ক্রোমোজোমটা কিন্তু কার্যত বৃত্তাকার ডিএনএ, প্লাজমিড হচ্ছে প্রকৃত বৃত্তাকার ডিএনএ, প্রকৃত বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, প্রকৃত বৃত্তাকার ডিএনএ। এরা ক্রোমোজোম বহির্ভূত, এরা হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত, ক্রোমোজোম বহির্ভূত, বহির্ভূত, বহির্ভূত দ্বিসূত্রক ডিএনএ, ক্রোমোজোম বহির্ভূত দ্বিসূত্রক ডিএনএ, ক্রোমোজোম বহির্ভূত দ্বিসূত্রক ডিএনএ এর মধ্যে থাকে। এবং হচ্ছে তাহলে 1 নম্বরে প্রকৃত বৃত্তাকার ডিএনএ, ক্রোমোজোম বহির্ভূত দ্বিসূত্রক ডিএনএ, এবং এরা হচ্ছে স্ববিভাজনক্ষম, স্ববিভাজনক্ষম, স্ববিভাজনক্ষম স্বল্প নিউক্লিক অ্যাসিড থাকে, স্বল্প আমাদের নিউক্লিক অ্যাসিড সমৃদ্ধ, স্বল্প নিউক্লিক অ্যাসিড, স্বল্প আমাদের হচ্ছে নিউক্লিক, আচ্ছা স্বল্প নিউক্লিক অ্যাসিড কথাটা যাওয়ার দরকার নেই। স্ববিভাজনক্ষম প্রকৃত বৃত্তাকার আমাদের হচ্ছে যে ক্ষুদ্রাকার স্ববিভাজনক্ষম, আচ্ছা স্বল্প সংখ্যক জিন, স্বল্প সংখ্যক জিন, এদের মধ্যে জিন থাকে কি স্বল্প সংখ্যক জিন, স্বল্প সংখ্যক জিন। জিন নামটা শুনলেই ভয় লাগে যে জিন, আচ্ছা দেখো ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জননের মধ্যে আমাদের 3 ধরনের জনন আমরা ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক্যালি দেখতে পাই। ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জনন নিয়ে যদি কথা বলি যে ব্যাকটেরিয়ার জনন হচ্ছে আমাদের বেসিক্যালি 3 ধরনের। ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জনন কয় ধরনের? ব্যাকটেরিয়ার জনন হচ্ছে ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার জনন, জনন, জনন সংখ্যা বৃদ্ধি। ব্যাকটেরিয়ার জনন বা সংখ্যা বৃদ্ধি আমাদের 3 টাইপের আছে। একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন, অযৌন জনন, তারপর হইছে অঙ্গজ, অযৌন, যৌন, 3টা আছে। অঙ্গজ, অযৌন, যৌন 3টা আছে। অঙ্গজ জনন আছে, অযৌন জনন আছে, যৌন জনন আছে। অঙ্গজ জনন আছে, অঙ্গজ জনন, অঙ্গজ জনন, অঙ্গজ জনন, তারপর আসে আমাদের অযৌন জনন, অযৌন জনন, আর হচ্ছে আসে যৌন জনন, যৌন জনন, ঠিক আছে। আচ্ছা এই অঙ্গজ জনন হচ্ছে মুকুলোদ্গম, অঙ্গজ জনন হচ্ছে মুকুলোদ্গম, মুকুলোদ্গম। অযৌন জননের মধ্যে 1 নম্বরে আসে হচ্ছে দ্বিবিভাজন, দ্বিবিভাজন বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা তারপর আসে হচ্ছে আমাদের হচ্ছে দ্বিবিভাজন, আরেকটা আসে হচ্ছে আমাদের গনিডিয়া আর এন্ডোস্পোর। দ্বিবিভাজন, গনিডিয়া, এন্ডোস্পোর, দ্বিবিভাজন, গনিডিয়া, আর হচ্ছে আমাদের কি এন্ডোস্পোর বা অন্তরেণু, এন্ডোস্পোর বা অন্তরেণু, এন্ডোস্পোর বা অন্তরেণু, এন্ডোস্পোর বা অন্তরেণু, এন্ডোস্পোর বা অন্তরেণু। আর যৌন জননের মধ্যে 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে কনজুগেশন নালীপথ, কনজুগেশন নালীপথ, কনজুগেশন নালীপথ, কনজুগেশন নালীপথ, তারপর হচ্ছে ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন আর হচ্ছে কি আমাদের ট্রান্সফরমেশন, 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 ঠিক আছে। ওকে এখন দেখো যে আমাদের হচ্ছে মুকুলোদ্গমের একটা উদাহরণ বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটা না মুকুলোদ্গমের কোনো উদাহরণই দেওয়া নেই, মুকুলোদ্গমের নিয়ে তেমন কোনো কথাবার্তাও বইয়ের মধ্যে বলা নাই যে কোনো কোনো ব্যাকটেরিয়াতে মুকুলোদ্গম তথা কুড়ি সৃষ্টি হতে পারে, বেশিরভাগ ব্যাকটেরিয়াতেই হয় না।
এখন হচ্ছে যে এখানে যেটা আছে দ্বিবিভাজন, দ্বিবিভাজনটা সিকিউতে আসতে পারে, যদিও সম্ভাবনা কম। একটু জাস্ট একবার চোখ বুলায় রাখো দ্বিবিভাজনের ক্ষেত্রে। সেটা কি যে আমাদের হচ্ছে অ্যামাইটোসিস আমরা যেমন আঁকছি না, সেরকমই যে এই যে মাতৃকোষ ডিএনএ আছে, মাতৃকোষ এবং ডিএনএ আছে। ডিএনএটা এই কোষ ঝিল্লির সাথে হচ্ছে, এটা একটা মাতৃকোষ, ডিএনএ এবং কোষ প্রাচীর। ডিএনএটা কোষ ঝিল্লির সাথে যুক্ত হয়, আস্তে আস্তে কোষটা বড় হইতে থাকে এবং একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, দুইটা ডিএনএ দুই পাশে চলে যায়, তারপর কোষের মাঝখানে, কোষ প্রাচীরের মাঝখানে ভাগ হয়ে দুইটা নতুন কোষ তৈরি হয়। একদম সিম্পল ব্যাপার। যে হচ্ছে আমাদের কি, যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম তথা ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থানে প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়। প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হওয়ার পর ডিএনএ রেপ্লিকেশনে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়। তারপর হচ্ছে কোষটা লম্বায় বড় হতে থাকে, কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝখানে ঘটে, এই মাঝখান বরাবর বৃদ্ধি হতে থাকে। তারপর হচ্ছে যে কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনটা আমাদের লম্বায় বৃদ্ধি হওয়ার কারণে নতুন সৃষ্ট ডিএনএ দুইটাও দুই পাশে চলে যেতে থাকে। লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমা মেমব্রেনটা ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধি পেতে থাকে, ভেতরের দিকে বৃদ্ধি পেতে 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 জিনিসটা আলটিমেটলি একটা কোষে পরিণত হয়ে যায়। শেষ পর্যায়ে টার্গার প্রেসারের কারণে নতুন সৃষ্ট আমাদের হচ্ছে কোষ দুইটা পরস্পর থেকে পৃথক হয়। টার্গার প্রেসার নামটা শুনলেই কেমন জানি একটু ভয় ভয় লাগে, টাইগার একটা ভাব, এরকম একটা ভাব চলে আসে। টার্গার প্রেসার জিনিসটা আসলে তেমন কিছুই না। টার্গার প্রেসার জিনিসটা একটা সিম্পল কথা। হোয়াট ইজ টার্গার প্রেসার? টার্গার প্রেসার জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে যে একটা কোষের ভেতরের উপাদান বৃদ্ধির কারণে কোষ প্রাচীরের উপর যে চাপ পড়ে, কোষের আমাদের হচ্ছে যে টার্গার প্রেসারটা কি হবে? টার্গার প্রেসার জিনিসটা কি? টার্গার প্রেসার জিনিসটা হচ্ছে যে কোষীয় উপাদান বৃদ্ধির ফলে, এটা মূলত হচ্ছে আমরা পূর্ব অন্তঃবিস্রবণের কারণে টার্গার প্রেসার হয়। কোষীয় উপাদান বৃদ্ধির কারণে কোষ প্রাচীরে যে চাপ পড়ে, তাকে টার্গার প্রেসার বলে। তাকে কি বলা হয়? টার্গার প্রেসার বলে। সো কোষ প্রাচীরের উপর চাপ পড়তেছে এবং এই টার্গার প্রেসারের কারণেই কিন্তু কোষটা দুই ভাগ হয়েছে। আর আমাদের ইকোলাই উপযুক্ত পরিবেশে 20 মিনিটের সংখ্যা দ্বিগুণ করতে পারে। চিন্তা করো, ইকোলাই যদি 20 মিনিটের সংখ্যা, পরিবেশ উপযুক্ত হলে আমাদের অন্তরে ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটের সংখ্যা দ্বিগুণ করতে পারে। এই পরিবেশ চলতে থাকলে যে একদিনে ইকোলাইয়ের 72টা জেনারেশন বা 4.76 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া হইতো, যার ওজন 1 পাউন্ড। 1 পাউন্ড ওজন যদি হচ্ছে 1 লক্ষ পাউন্ড, আমাদের পেটের ভেতর 1 লক্ষ পাউন্ডের ব্যাকটেরিয়া ইকোলাই তৈরি হয়ে গেছে। আমরা কি আর বাঁচবো না, আমরা ওই এনেই পেট ফাইটা মরে যাব। কিন্তু আলটিমেটলি কি হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বৃদ্ধির পরেই এদের খাবারের ঘাটতি তৈরি হতে থাকে, খাবার নেই। প্লাস হচ্ছে যারা খাইছে ওরা যে হাগুপুতু করে বজ্র, সেই বজ্র পদার্থ দিয়ে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে যায়, দ্বিবিভাজন বন্ধ হয়ে যায়। একই সাথে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওরা কয় ইকোলাই এত সংখ্যা বাড়াইতেছে, আয় তোরে ধরে দিই মাই, সেই ইকোলাইয়ের সংখ্যা বাড়াতে পারে না, একটা লেভেল পর আর বাড়াতে পারে না। তো এই হয়েছে আমাদের হচ্ছে যে দ্বিবিভাজন বা বাইনারি ফিশনের কথা। আজকে এতটুকুই পড়াবো না, মানুষজন নাই, তোমরা ভালো লাগতেছে না পড়াইতে। আজকে এতটুকুই থাকবে, বাকিটা নেক্সট ক্লাসে। তাহলে আজকে আমরা ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পর্যন্ত পড়ছি, বাকি আছে যৌন জনন, ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা, রোগ। এরপর যাব ম্যালেরিয়া থেকে পড়তে হয় মূলত 3টা চক্র আছে, আমাদের হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি, আরেকটা হচ্ছে প্লাজমোডিয়ামের জীবন চক্র। এই মানুষজন থাকলে ভালো লাগে ক্লাস নিতে, এনার্জি পাওয়া যায়। সকাল সকাল মানুষ নাই, তোমরা কষ্ট পাইলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। নিয়ত ছিল আজকে 4 ঘন্টা পড়াবো, 3.5 ঘন্টা অন্তত। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। হ্যাঁ, এখন দেখো অনুজীব চ্যাপ্টারটা না বড়, বুঝছো, এবং কঠিন, অনেক ইনফরমেশন। একটু জোটটুক পড়াইতাছি, একটু ইনপুট দাও, একটু পড়ো। কারণ না পড়লে কি হবে, এই অনুজীবে যদি একবার গ্যাপ হয়ে যায়, এই গ্যাপ আর কোনোদিন ফিল আপ হবে না। এইচএসসিতে ঠিকমতো অনুজীব পড়ো নাই, অ্যাডমিশনে পড়তে ভালো লাগবে না, মেডিকেলে চান্স হইলো না, এরপর ঢাকা ভার্সিটিতে দিবা, পড়তে ভালো লাগবে না। কারণ কি, একটা বড় চ্যাপ্টার, যে এইখানে আমাদের 4 এবং 9 এই 2টা চ্যাপ্টার হচ্ছে খুব মেজর চ্যাপ্টার।
মেডিকেলে 1 বছর 9 থেকে বেশি প্রশ্ন আসে, 1 বছর 4 থেকে বেশি প্রশ্ন আসে। এবছরের আগের বছর 9 থেকে 7টা প্রশ্ন আসছে, এবছর 4 নম্বর অধ্যায় থেকে 6টা প্রশ্ন আসছে। সো 9 আর 4 এই দুইটা মেডিকেলে সবচেয়ে বেশি দিচ্ছে লাস্ট 3 to 4 ইয়ার্স ধরে। এবং এই দুইটা চ্যাপ্টার হচ্ছে বায়োলজির প্রাণ, বোটানির প্রাণ। তো দেখা গেছে তুমি এই দুইটা চ্যাপ্টার ভালো করে না পড়লে না, এই দুইটা চ্যাপ্টারের গ্যাপ কোনোদিন আর ফিল আপ হয় না, এই দুইটা চ্যাপ্টারের গ্যাপ আজীবন গ্যাপই থেকে যায়। তো দ্যাটস ওয়াই কষ্ট হইলেও ক্লাসগুলা করে করে, কারণ আমি যেভাবে ধরে ধরে পড়াই দিতেছি, এরপর তুমি বইটা পড়লে আর কিছু লাগবে না, এবং এর চেয়ে সহজ করে তোমাকে কেউ ক্লাস নিয়ে দিতে পারবে না, সেটা অনলাইন হোক অফলাইন হোক, এর চেয়ে সহজ করে কেউ তোমাকে ক্লাস নিয়ে দিতে পারবে না। তো একটু সুন্দর মতো পড়ো, ঠিক আছে, একটু কষ্ট করে পড়ো। এখন যা কষ্ট করবা, মনে রাখবা, এখন যা কষ্ট করবা সেটার ফলাফল তুমি সামনে অ্যাডমিশন টেস্টে পাবা। এখন আরাম করবা, সামনে অ্যাডমিশন টেস্টে মারা খাবা। যারা মেডিকেলে চান্স পাইছে, ওরা কবে চান্স পাইছে বলো তো? সেই হচ্ছে মার্চ মাসে মেডিকেল পরীক্ষা হয়েছে। এখন কি এপ্রিল মার্চ পুরো আরাম, এপ্রিল পুরো আরাম, মে পুরো আরাম করতেছে, সেলিব্রেশন প্রোগ্রামে ঘুরতেছে, খালি সব প্রতিষ্ঠানে সেলিব্রেশন প্রোগ্রামে চান্স পাওয়া পোলাপানকে ডাকে। আমরা ছাড়া, ব্যাটেলস অফ বায়োলজি ছাড়া বাকি সব হচ্ছে বেশিরভাগই করে কি চান্স পাওয়া যারা সবাই সেলিব্রেশন প্রোগ্রামে ডাকে, নিজের স্টুডেন্ট না হইলেও ডাকে, ফ্রি ফর্ম ছেড়ে দেয়, অনেক লুপ আছে। সো হচ্ছে দেখা যায় পোলাপানও চান্স পাওয়ার পর ঘুরতে যায়। সো হচ্ছে চান্স পাইলে দেখবো যে তখন সবাই তোমার তেলাবে, আর চান্স না পাইলে কেউ গুনবেও না তোমার। দুনিয়াটা একটু কঠিন দুনিয়ায় টিকে থাকতে হইলে কঠিনভাবে পরিশ্রম করতে হবে, তাইলে কঠিন দুনিয়াটাও আমার জন্য সহজ হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকি।